জি, আমার নাম আবির ইসলাম। আমার নামটা শুনেই আদিবার হাত থেকে কলমটা হঠাৎ মেঝেতে পড়ে গেল। ও কয়েক সেকেন্ড এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। আদিবার চোখে মুখে যেন অবিশ্বাস। মনে হলো ও যেন এমন কাউকে সামনে দেখছে যাকে আর কোনোদিন দেখার কথা ছিল না। আদিবা ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। ও ঠোঁট কাঁপছে। আমি ভাবলাম এত বছর পর আমাকে দেখে হয়তো ওর চোখের পানি চলে আসবে, কিন্তু পর মুহূর্তেই লম্পটের বাচ্চা, তুই এখানে কিভাবে আসলি? আমি থমকে গেলাম। আদিবা চিৎকার করে উঠলো, তোর মতো খুনির সাহস হলো কিভাবে আমার হাসপাতালে এখানে আসার? আমার বুকের ভেতরটা কেঁপে উঠলো। খুনি? আমি? আদিবা আমার দিকে আঙুল তুলে বলল, তাড়াতাড়ি পুলিশ ডেকে আনো, ওকে পুলিশের হাতে তুলে দিতে হবে। ঠিক তখনই পাশের একজন ছেলে দৌড়ে এসে বলল, কি হয়েছে ম্যাডাম? আদিবা আমার দিকে তাকিয়ে আছে, দাঁতে দাঁত চেপে বলল, এই ছেলে ওর মাকে খুন করেছিল। আমি নির্বাক হয়ে গেলাম। তারপর আদিবা এমন একটা কথা বলল যেটা শুনে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। আর আজকে জেল থেকে পালিয়ে এসেছে। কিন্তু আবির কি সত্যিই খুনি ছিল, নাকি আদিবার চোখে যে মানুষটা একজন খুনি তার পেছনে লুকিয়ে ছিল এমন এক সত্য যেটা কেউ জানতো না? এই ঘটনার আসল সত্য জানতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই দিনটায়, যেদিন আবির আর আদিবার জীবন সম্পূর্ণ বদলে গিয়েছিল। পিচ্ছি একটা মেয়েকে আমি বিয়ে করব? মাথা খারাপ হয়েছে তোমার? দেখ বাবা, আমি কিছু জানি না। যা বলার তুই তোর বাবাকে বল। আমি এই বিয়ে করতে পারবো না। তাড়াতাড়ি রেডি হয়ে নে, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। মেয়ের বয়স কত? কতর হবে? এই 12-13 হবে হয়তো। আমি এই পিচ্ছি মেয়েকে বিয়ে করতে পারবো না। যা করার করো, তোমরা যাও। কে বিয়ে করবে না শুনি একটু? তোমার ছেলে নাকি বিয়ে করবে না বলছে? এই মিনিটের ভিতর রেডি হয়ে গাড়িতে গিয়ে বস। আর কিছু যেন বলা না লাগে আমার। বাবার কথা শুনেই আমি চুপ হয়ে গেলাম। বাবাকে ভয় পাই অনেক। বাবা খুব রাগী মানুষ। উনি এই গ্রামের মেম্বার, এজন্য ওনাকে সবাই সম্মান করে। তবে আজকে আমার বিয়ে, কিন্তু কাউকে বলা হয় নাই। বাবা শুধু বলছে আমি, বাবা আর আম্মু যাবে। জানি না বাবা কি করতে চাইছে। আমার যে বড় একটা বোন আছে, ওকে পর্যন্ত এই কথা বলে নাই যে আজকে আমার বিয়ে। ওই বলছিলাম না, আমার বাবা এক কথার মানুষ। আমি রাগে বিয়ের কাপড় না পরে গিয়ে গাড়িতে বসলাম। আবুকে ছোট করে একটা মেসেজ দিলাম। সেখানে লিখলাম আমাকে বাবা জোর করে বিয়ে করাতে নিয়ে যাচ্ছে পিচ্ছি একটা মেয়ের সাথে। শুধু তুই এইটুকু জেনে রাখ, যদি উল্টাপাল্টা কিছু হয় না আমার সাথে, আমি কিন্তু আত্মহত্যা করব। গাড়ির দরজা খুলে আমার পাশে বসে রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বাবা বলল, বিয়ের কাপড় কই? কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, তুমি বললে 1 মিনিটের ভিতর গিয়ে গাড়িতে বসতে, এজন্য কাপড় চেঞ্জ করার সময় পাই নাই। একটা রুমাল বের কর, ওই আম্মুকে দাও। ওর চোখ বেঁধে দাও। ওর বিয়ে করবে ঠিকই, বউ দেখতে পারবে না। বউ দেখলে ওখানে গিয়ে নাটক শুরু করবে। ছেলেটার সাথে এটা করা ঠিক হচ্ছে? আমাদের আদরের একমাত্র ছেলে। কি ঠিক আছে, কি ভুল তা আমি তোমার কাছে জানতে চাইছি। যা বললাম তাই কর, এত বেশি কথা বলো না। বাবার কথা মতো আম্মু তাই করলো। আমি শুধু একটা জ্যান্ত লাশের মতো সবকিছু সহ্য করছি। আমার বাবা এবং মা আমাকে খুব আদর করে, কিন্তু হঠাৎ করে আমার বাবার কি হয়েছে এটা আমি বুঝতে পারছি না। গাড়ি থামতেই আম্মু আমার হাত ধরে বলল, আমার হাত ধরে রাখবে, আমি ধরে নিয়ে যাচ্ছি। গাড়ি থেকে নামতেই কে জানি বলল, ও বিয়াই এসেছেন তাহলে, কিন্তু ছেলের চোখ বাঁধা কেন? কারণ ছাড়া আমি কিছুই করি না। আগে চলেন বিয়ের কাজটা শেষ করে আসি। আমাকে আম্মু নিয়ে কোনো এক জায়গায় বসালো। তবে আমার চোখ বেঁধে রাখার কারণে আমি কিছু দেখতে পাচ্ছি না। রাগে আমার শরীর ফেটে যাচ্ছে, কিন্তু বাবা এখানে থাকার কারণে আমি কিছু বলতে পারছি না। হঠাৎ করে পুলিশের গাড়ির আওয়াজ পেলাম। তাহলে কি আমি বেঁচে গেলাম? মেয়েটার বিয়ের বয়স হয় নাই, এই জন্যই হয়তো পুলিশ এসেছে। আর এটা তো বাল্য বিবাহ হবে। তাহলে কি এবার আমি বেঁচেই যাব? মেম্বার সাহেব, আপনার মাথা কি গেছে নাকি? পিচ্ছি একটা মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিচ্ছেন? এটা কিন্তু আইনের বিরুদ্ধে হয়ে যাচ্ছে মেম্বার সাহেব। আর আপনি তো শিক্ষিত একজন মানুষ, আপনার ছেলে হয়তো বেশি লেখাপড়া করে নাই, এই জন্য ও ওইসব জানে না। কিন্তু আপনি তো জানেন নাকি?
এমনটা কি করা ঠিক হচ্ছে বলুন? আমি যা করতে আসছি তা করতে দেন, নইলে আমাকে তো চিনেন। এখন হয়তো আমাকে আটকিয়ে নেবেন, কিন্তু রাত হলেই সব কয়টা লাশ বের হবে থানা থেকে। কেউ খবর দিছে জানি না, যদি আমার কানে এই খবর আসে তাহলে ওর পরিবার সহ কেটে রেখে দিব। আশা করি আমার কথা বুঝতে পারছেন আপনারা। গ্রামের সবাই আমাকে জিল্লু বলে ডাকে, কিন্তু পর্দার আড়ালে আমার আরেকটা নাম আছে, এটাও তো আপনাদের জানা। বাবার এই কথা শোনার একটু পরেই পুলিশের গাড়ির আওয়াজ পেলাম। হয়তো পুলিশ ভয় পেয়ে চলে গেছে। আমি চুপচাপ বসে আছি। কাজে কি যেন লেখালেখি করছে আর বলছে। যখন আমাকে কবুল বলতে বললো, আমি বাবার ভয়ে সুন্দর মতো কবুল বলে দিলাম। একটু পরেই আমার পাশ দিয়ে পিচ্ছি পিচ্ছি কণ্ঠে কবুল বলতে শুনলাম। তার মানে মেয়েটা আসলেই পিচ্ছি। মেজাজ আমার একদম বিগড়ে গেছে, শুধু রাগ দেখাতে পারছি না। কবুল বলার 1 মিনিট পরেই আম্মু আমার হাত ধরে বলল, বাবা চল, এখানে আমাদের যেতে হবে। আম্মু খাবো না কিছু, বিয়ে করতে এসে কি? বাড়িতে কি আমরা তোরে কিছু খাওয়াই না যে বলিস খাবো না কিছু? বাবার কথা শুনে আমি আবার মাথা নিচু করে ফেললাম। আশ্চর্যের বিষয় এই যে আমার চোখের উপর থেকে রুমাল সরতেই সামনে থেকে একটা রিক্সা দাঁড়িয়ে আছে। আম্মু আব্বু গাড়ির ভেতরে বসে আছে। বাবা ইশারা করে বলল, এটা নিয়ে বাসায় চলে আয়, বেশি দেরি করিস না আবার। গাড়ি চলে যেতেই আমি পিছনে তাকালাম, কিন্তু পিছনে তাকিয়ে কাউকে পেলাম না। এত বড় বিল্ডিং বাড়ি, তাও আবার মেয়েকে এভাবে বিয়ে দিচ্ছে, কাহিনী তো কিছু না কিছু আছে। আমি রিক্সায় বটে সিগারেট জ্বালিয়ে টানতে লাগলাম। হঠাৎ করে এত কিছু হয়ে যাবে আমি ভাবতেও পারি নাই। স্কুলের মাঠে বসে পুরাতন বন্ধুদের কল দিলাম। আমার বেস্ট ফ্রেন্ড বলতে দিয়া আর রাতুল, ওরাই একমাত্র আমার ছোটবেলার সঙ্গী। কি রে, দিয়া কোথায়? ওকে কল দিস নাই? দিয়েছি, আসবে বললো। বিয়েটা একা একা করে নিলি, আমাদের বললিও না একবার। মাথা গরম করবি না, এমন বিয়ে করছে যে বউ গেছে গাড়ি দিয়ে আর আমি আসছি রিক্সা দিয়ে, কিছু খেতেও পর্যন্ত পারলাম না। এর মাঝে পেছন থেকে দিয়ে আমাকে মারতে শুরু করলো। ওর কথা শুধু এইটুকুই যে আমি ওকে কেন বলি নাই যে আমি বিয়ে করছি। কোনো মতে দিয়াকে থামিয়ে নিলাম, কিন্তু ওর পেছনে আরেকটা মেয়ে দেখতে পেলাম। দেখে ইশারা করে বললাম, কিরে এই মেয়েটা আবার কে? আমাকে একা একা আর বের হতে দেয় না, আর ও আমার ফুফাতো বোন, ওকে নিয়ে আসছি। এত সুন্দর বোন আছে তোর, আমাকে বলবি না আগে? দেখ রাতুল, মজা করিস না। এখন বল, আমাদের বললি না কেন যে তুই বিয়ে করলি? এর মাঝেই ফোনটা আবার টুং টুং করে বাজতে লাগলো। ফোন হাতে নিয়ে দেখি বাবা কল করছে। আমি ফোন রিসিভ করে বললাম, জি বাবা বলেন, কি হয়েছে? আমি একটু বন্ধুদের সাথে। কতদিন বলছি বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার দরকার নেই, সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে। আমাদের যে ক্ষেত্রে বড় বড় গাছ লাগানো হয়েছে ওখানে গিয়ে পানি ছেড়ে দিয়ে আয়, আর আগাছা একটু পরিষ্কার করিস। ফোনটা কেটে আবার হতাশ হয়ে নিচে বসলাম। দিয়ে আমার কাঁধে হাত দিয়ে বলল, কি হয়েছে? কি আর হবে, প্রতিবারের মতো যা হয়। কাজে যাবি? যেতে হবে। আসছিলাম একটু আড্ডা দিব, তুই চলে যাবি? আচ্ছা যা, সমস্যা নেই। আমি একটা জিনিস বুঝলাম না, তোদের এত টাকা থাকতেও তুই কাজ করিস? আমি মন খারাপ করে হেঁটে হেঁটে বের হয়ে যাচ্ছি মাঠ থেকে। ওরা বসে আছে। দিয়ার বান্ধবীর সামনে যেতেই আমার হাত থেকে সিগারেট নিয়ে বলল, এগুলো খাবে না, এগুলো খুব খারাপ, শরীরের ক্ষতি করে, ফালতু জিনিস। দিয়ার বান্ধবীর দিকে এক নজর তাকিয়ে আবার হাঁটতে লাগলাম। মাঠে গিয়ে কাজ করতে করতে রাত হয়ে গেল। পুরো শরীরে কাদা লেগে আছে। বাসার সামনে যেতেই আম্মু পানির ছোট পাইপ এনে আমার সামনে ধরে বলল, আমাদের এই একটাই ছেলে, কত করে বলি কাউকে টাকা দিয়ে রাখো কাজ করার জন্য। আমি বললে বলে এত স্বাস্থ্যবান শরীর দিয়ে কী করবে, বসে বসে খেলে পরে কাজ করতে মন চাইবে না। বাবা তুই আর কাজে যাবি না। গলা টেপে মেরে ফেলতে পারো না? তাহলেই তো মুক্তি পাও। মন যা চায় তাই কর। ওকে পিচ্ছে একটা মেয়ের সাথে বিয়ে দিয়েছো, তাও আমাকে কিচ্ছু বললো না। তা তবে বললে কি করবি তুই? আমাকে রাগাবেন না বলছি বাবা, নইলে আমি কি করব জানেন তো। বাবার কিছু বলে নাই। আপুর কথা শুনে চুপ হয়ে গেল। আপু আমাকে সুন্দর করে গোসল করে বলল, মন খারাপ তোর ভাই? না রে। যা হবে পরে দেখা যাবে, যা গিয়ে কাপড় চেঞ্জ করে আয়। আমি কাপড় চেঞ্জ করে টেবিলে বসলাম। সবাই টেবিলে বসেই আছে, শুধু পিচ্ছি বাদে, মানে যাকে আমি বিয়ে করছি আমার বউ। আজকালকার মেয়েদের বিশ্বাস করতে নেই, না জানি বিয়ের আগে কি কি করে বেড়ায়। তাছাড়া তুই পিচ্ছি মেয়েকে বিয়ে করলি,
আমি মনে করি ভালোই হয়েছে। ধীরে ধীরে ও বড় হবে আর তোর প্রতি ভালোবাসা বাড়বে, চেনা জানাও হয়ে যাবে, সাথে বিশ্বাসও বাড়বে। থাক, আর কারো পক্ষ নিতে হবে না। খাবারের মাঝে পানি দিয়ে বললাম, থাক তোরা, আমি গিয়ে ঘুমাই। মেয়েটা এখনো পিচ্ছি, দেখিস আবার বেশি কিছু করতে যাস না। আপুর কথা শুনে আমার শরীরে আগুন জ্বলে উঠলো। ও আমার আপু নাকি দুশ্মন? দরজা খুলে ভেতরে যেতেই বিছানার উপর থেকে আওয়াজ আসলো। এ কি, আপনি ভেতরে আসছেন কেন? আপনার মতলব কি বলেন তো? আমি বিছানার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। লাল শাড়ি পরে একটা মেয়ে বসে আছে, তবে ওর কোলে আবার একটা বাচ্চাও আছে। কাহিনী তো আমি কিছুই বুঝতে পারছি না। এই ভাইয়া, আপনি এই রুমে আসলেন কেন? কি চাই আপনার এখানে? কি, আমি তোমার ভাইয়া? ভাইয়াই তো। আপনি আমার বড় ভাই, সেই হিসেবে তো ভাই। আমার সাথে না তোমার এইটুকু বলতেই আটকে গেলাম, আর বললাম না। আচ্ছা, আপনার সাথে আমার কি বিয়ে হয়েছে? আদিবার পিচ্ছি কণ্ঠের কথা শুনে আমি আটকে গেলাম। আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। আদিবা আবার বললো, ও, আপনি এখানে আমার মেয়েকে দেখতে এসেছেন, তাই তো? আমি চোখ বড় বড় করে বললাম, আমার মেয়ে মানে কি বলছো এসব? তুমি আবার মেয়ের মা হলে কি হবে? কিভাবে? বারে, আপনি জানেন না, ও আমার আপুর মেয়ে। আপু মারা গেছে 1 সপ্তাহ হয়েছে। ওর শ্বশুরবাড়ির কেউ এই বাচ্চাটা রাখতে চাইছে না, আবার আমার সৎ মা ওকে রাখবে না। এই জন্য আমি নিজে আসছি, আর এখন থেকে ও আমার মেয়ে। জানেন, আপু আমাকে খুব ভালোবাসতো, কিন্তু আজকে ও নাই। ও ছাড়া এই পৃথিবীতে কেউ আমায় ভালোবাসে না। এই কথাগুলো বলতে বলতে আদিবা কান্না করে দিল। ওর কান্না দেখে আমার কেমন যেন মায়া লেগে গেল। মুখ দিয়ে আমার কোনো কথাই বের হচ্ছে না। আমি প্রশ্ন করলাম, তোমার নাম কি? মুহূর্তের ভেতরে আদিবা খিলখিল করে হাসতে হাসতে বলল, বলবো না আমি আপনাকে আমার নাম? ছোট থাকতে আমার আপু বলতো অচেনা কাউকে কোনো কিছু বলতে না, আর যদি ভুলেও কিছু বলে দাও তাহলে ওরা তোমাকে মেরে ফেলবে। আপনি আমাকে একা পেয়ে মারবেন না তো? আপনার আম্মু বলল আপনি নাকি আমার স্বামী। আচ্ছা, স্বামী মানে কি? আবার আমার বান্ধবীরা বলল বিয়ের পর নাকি আমার স্বামী আদর পাবো, আমার সংসার হবে, আমার নাকি বাচ্চাও হবে। আবার সত্যি কি আমি? ব্যাস, আর কিছু বলতে হবে না তোমার, এখন ঘুমাও। আমি ঘুমালে আপনি আমাকে মেরে ফেলবেন না তো? ওই কি যে হয়, হ্যাঁ, আমাকে ধর্ষণ করে মেরে ফেলবেন, তাই তো? প্লিজ এমন করবেন না। আমার মেয়েকে কে দেখবে আমি মরলে? আমি রাগ দেখিয়ে বললাম, এত কিছু জানো, তাহলে এখান থেকে পালিয়ে চলে যাচ্ছ না কেন? তুমি গেলেই তো আমি মুক্তি পাই। আমার দাদি বলছে আজকে রাতে আপনি আমার সাথে যা কিছু করেন না কেন আমি যেন মুখ বুজে সহ্য করি, কোথাও যেন আমি পালিয়ে না যাই। এর মাঝে এই পিচ্ছি মেয়েটা কান্না করতে শুরু করলো। রুমে এসেছি একটু ঘুমাবো, দিল সবকিছু শেষ করে শুধু করেই যাচ্ছে, থামার নাম নেই। কি হলো, ওর কান্না থামাচ্ছে না কেন? আমি পারছি না তো, আর কিভাবে কান্না থামাতে হয় তাও আমি জানি না। ও হ্যাঁ, ও হয়তো দুধ খাবে, আপনি একটু আপনার দুধ খাওয়াবেন? আমি চিৎকার দিয়ে বললাম, আপু, তুই ওকে এখান থেকে নিবি নাকি আমি কিছু একটা করে ফেলবো? এই কথা বলে দরজা খুলতে গেলাম, কিন্তু দরজাও খুলছে না। একটা বউ সামলাতে পারিস না তাহলে কি করে খাওয়াবি? বউ সহ বাচ্চা সামলানো শেখ কেমন? আর একবার সকালে দরজা খুলে দিব কেমন? টাটা, বাই বাই। আপু শোন শোন, বাইরে থেকে আর কোনো আওয়াজ আসছে না। পকেটে হাত দিয়ে দেখি ফোনটাও সোফায় ফেলে আসছি। তোর বাচ্চাটার কান্নার আওয়াজ ধীরে ধীরে বেড়েই যাচ্ছে। আদিবাই কান্না থামাতে চেষ্টা করছে, কিন্তু পারছে না। উপায় না পেয়ে আমি গিয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে কান্না থামানোর চেষ্টা করছি। আমার কোলে এসে বাচ্চাটা কান্না থামিয়ে দিল। এই ঘটনা দেখে আমিও বোকা হয়ে গেলাম। আপনি তো খুব ভালো, আমার মেয়ে আপনার কোলে গিয়ে কান্না থামিয়ে দিল। ভাইয়া, আমি এখন ঘুমাই, খুব ঘুম পেয়েছে আমার। ঘুমাবে মানে? তুমি ঘুমালে আমি কি করব? আপনি ওকে রাখবেন? আচ্ছা, বাই, সকালে কথা হবে ভাইয়া। মন চাইছে এখন নিজের চুল নিজেই ছিঁড়ে ফেলি। কোন দুঃখে যে আমি বিয়ে করতে গিয়েছিলাম। এক কোণা থেকে অন্য কোণায় হেঁটে বাচ্চাটাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। হঠাৎ করে আমার পায়ের কাছে কিছু একটা স্পর্শ পেলাম। নিচে তাকে দেখে আমার পিচ্ছি বউ হাত দিয়ে আমার জুতা খোলার চেষ্টা করছে। এটা দেখে আমি বললাম, কি হয়েছে, এমন করছো কেন? ভাইয়া, জুতা ছাড়েন,
মনে হচ্ছে আপনার খুব কষ্ট হয়েছে। আর বেশি রাত জাগলে শরীর খারাপ হবে। ঘুমিয়ে পড়েন কেমন? আর সাবধান, আমার কাছে যাওয়ার চেষ্টা করবেন না। আমি কিন্তু মারতে পারি খুব পরে। আর কিছু বলতে হবে না, যাও গিয়ে ঘুমাও। ভাইয়া, আপনি কই ঘুমাবেন? তোর কোলে ঘুমাবো ফালতু মেয়ে, যা গিয়ে ঘুমা। আদিবা এক প্রকার ভয় পেয়ে বিছানার উপর গিয়ে শুয়ে পড়লো। আমি বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে পিচ্ছে বউয়ের পাশে ওকে রেখে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আমি বিছানায় শুয়ে আছি। ঘুম ঘুম চোখে পাশে একবার তাকে দেখলাম, কিন্তু কোথাও আমি আমার পিচ্ছি বউ আদিবাকে দেখতে পাচ্ছি না। ইস, যদি মেয়েটা ওর বাপের বাড়ি চলে যেত তাহলে আমি একটু শান্তি পেতাম। এমন পিচ্ছি বউ আমার দরকার নেই। ছোট থেকে আমার ইচ্ছা ছিল ভালোবেসে কাউকে বিয়ে করার, কিন্তু বাবার কারণে সে একটা ইচ্ছাও পূরণ হলো না। ফ্রেশ হয়ে বাইরে গিয়ে আম্মুকে বললাম, আম্মু, নতুন বউ আদিবাকে দেখছি না তো এই বাসায়। আর তাছাড়া আমি তো ওরে তেমন কিছু বলি নাই, পরে আবার দেখিও আমাকে দোষারোপ করবো না কেউ। না বাবা, তোর কোনো দোষ নেই, আমরা সব দেখেছি। তুই তো বাচ্চা সামলাতেই ব্যস্ত ছেলে। তোমরা সবকিছু দেখছো মানে? আমি তোর রুমে গোপন ক্যামেরা লাগিয়েছিলাম, আর লাগাবো না কেন? পিচ্ছে একটা মেয়েকে যদি তুই উল্টোপাল্টা কিছু করে ফেলিস। কিন্তু আমরা দেখলাম আমার ভাই বাচ্চা সামলাতেই ব্যস্ত। যখন আমি মরে যাব তখন কার রুমে ক্যামেরা লাগাবি? তোরা যেভাবে ইচ্ছে সেভাবে আমাকে ব্যবহার করলি, কিছু বলছি না পর্যন্ত আমি। দেখ ভাই, আমরা তো তোর মঙ্গলের জন্যই। থাক, আর কিছু করতে হবে না, বহুত হয়েছে। আর হ্যাঁ, এই আদিবাকে কখনো আমি বউ হিসেবে মেনে নেবো না। যা করার কর তোরা। আদিবা সকাল সকাল মন খারাপ করে বাচ্চা কোলে নিয়ে বাপের বাড়ি চলে গেছে। তোর ওকে বউ হিসেবে মেনে নিতে হবে না। তুই শেষবারের মতো ওকে গিয়ে আনার চেষ্টা কর। যদি না আসে তাহলে তুই বেঁচে গেলি, বাবাও কিছু বলতে পারবে না। আইডিয়াটা সুন্দর না? অনেক অনেক ধন্যবাদ আপু তোরে, আমি এখনই যাচ্ছি। বাবা, পাগলামো না করে অন্তত কিছু খেয়ে নে। আমি কারো কোনো কথা না শুনে সরাসরি একটা রিক্সা নিয়ে আদিবার শ্বশুরবাড়ির সামনে চলে গেলাম। উঠোনের সামনে যেতেই ভেতর থেকে কারো কান্নার আওয়াজ শুনতে পেলাম। দরজায় টোকা দিতেই শ্বশুর মশাই দরজা খুলে দিল। আমাকে দেখে সে বলল, আরে জামাই বাবা যে, সকাল সকাল তুমি এখানে? শ্বশুর আব্বার কথা শেষ হওয়ার আগেই আমার সেই পিচ্চি বউ আদিবার ঘর থেকে তেড়ে বের হয়ে এসে বলল, আপনি এখানে আসছেন কেন? আমি আপনার সাথে যাব না। আমি আজ থেকে এখানেই থাকবো। ফালতু একটা মানুষ, আমাকে একা পেয়ে সুযোগ নিচ্ছিস। তুই যা বলছি এখান থেকে, নয়তো আমি তোর মাথা ফাটিয়ে দেব। পিচ্চি আদিবার মুখ থেকে এই কথাগুলো শুনে আমার মেজাজ চরম খারাপ হয়ে গেল। তাও আমি কোনো মতে নিজেকে সামলে নিয়ে হাসি মুখে বললাম, বাবা, আমার বোধহয় এখন যাওয়া উচিত। ওনারা আমাকে বিভিন্ন ভাবে আটকানোর চেষ্টা করলেন, কিন্তু আমি সোজা চলে এলাম। যাক, ভালোই হয়েছে, আমি মুক্তি পেয়ে গেলাম। যাই, দিয়েকে এই খবরটা দিয়ে আসি, ওরা শুনলে নিশ্চয়ই খুশি হবে। আপুকে ছোট করে একটা মেসেজ করে পাঠালাম, কাজ হয়ে গেছে আপু, বাবাকে বলে দিস ডিভোর্সের ব্যবস্থা করে দিতে। যত তাড়াতাড়ি আমি এই ঝামেলা থেকে মুক্তি পাবো ততই ভালো আমার জন্য। হেঁটে হেঁটে দিয়ার বাসের সামনে চলে গেলাম। গিয়ে দেখি দিয়ার ফুফাতো বোন কবিতা বসে আছে। আমাকে দেখে সে বলল, আপুর পরিবারের সবাই মার্কেট করতে গিয়েছে, আমি একাই বাসায় আছি। আসেন, বসেন ভেতরে। না ঠিক আছে, আমি চলে যাব, দিয়ে আসলে আমার কথা বলিস, ঠিক আছে? ভেতরে বসতে হবে না, এখানে বসেন, আমার একা একা ভালো লাগছে না। আমি বাধ্য হয়ে চেয়ারে বসতেই কবিতা আমার চোখের দিকে তাকিয়ে বলল, হাই, আমি কবিতা, আপনি? মেয়েটার চোখের দিকে তাকিয়ে হঠাৎ করে আমি কোথায় যেন হারিয়ে গেলাম। অবচেতন ভাবেই মুখ থেকে বেরিয়ে গেল, আমি কবিতা, মানে তোমার নাম কি? আরে, আমার নামও কবিতা। আপনি আমার চোখের দিকে তাকিয়ে মনে হয় সব কিছু ভুলে গেছেন, তাই নিজের নামও আমার নামে চালিয়ে দিলেন। ও হ্যাঁ, সরি, আমার নাম আবির, আর বন্ধুরা ভালোবেসে আমাকে লাদেন বলেই রাখে। আমি আবির নামে ডাকবো, হবে? তোমার ইচ্ছা। আপনাকে লম্বা চুলে খুব মানিয়েছে আবির। বাহ, শুরুতেই একদম নাম ধরে ডাকছো যে। নাম ধরে ডাকলে ভালোবাসা বাড়ে, জানেন তো। আমি একটা বিবাহিত ছেলে, এটাও জানো নাকি? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম। মন খারাপ করতে হবে না, ওই আদিবা তো এমনিতেই চলে গেছে, আমার সাথে সংসার করবে না। আর ওর সংসারেই বা কি বোঝে, পিচ্ছি একটা মেয়ে। আমার তো চাই তোমার মতো সুন্দর একটা জীবন সঙ্গী, যাকে দেখলে শুধু দেখতে ইচ্ছে করে। আচ্ছা কবিতা, একটা প্রশ্ন করব? হুম, করেন, যত ইচ্ছে তত। কে না করেছে? তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে কবিতা? হুম, আছে তো। সত্যি আছে? হুম। ও আচ্ছা। দাঁড়ান, আপনাকে একটু পানি খাইয়ে আনি।
আপনাকে দেখে খুব টেনশনে আছেন বলে মনে হচ্ছে। লাগবে না, আমি ঠিক আছি। ঘরের ভেতরে গিয়ে একটু পর বড় একটা আয়না এনে সামনে ধরে বলল, আমার বয়ফ্রেন্ডকে দেখতে চান? এই নিন। হুম, দেখাও দেখি, আমিও একটু দেখি। দিয়ার আসার আর সময় পেল না। দিয়ার কথা শুনে কবিতা একটু লজ্জা পেয়ে পেছনে সরে গেল। দিয়া আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে বলল, তুই ভেতরে আয় তো, তোর আজকে খবর আছে। আর তুই কতক্ষণ হলো এখানে আসছিস বলতো? আঙ্কেল আন্টি কই, দেখছি না তো কাউকে। দিয়া আমার হাত টেনে ঘরের ভিতরে নিয়ে গিয়ে দরজায় কড়া গলায় বলল, তুই এসব কি শুরু করছিস বলতো? তোর মাথাটা কি পুরোটাই খারাপ হয়ে গেছে? মাথা খারাপ হবে কেন? মাথা তো ঠিকই আছে। আর বাই দ্য ওয়ে, কবিতা কিন্তু অসম্ভব সুন্দর একটা মেয়ে। তুই একটা বিবাহিত মানুষ, সেটা তোর মনে আছে? বিয়ে করছি তো কি হয়েছে? বউ আদিবা তো চলে গেছে, এখন আমি একদম মুক্ত। দোস্ত, তুই তো জানিস আমার প্রেম করে বিয়ে করার কত ইচ্ছে ছিল। প্লিজ একটু সাহায্য কর না। চলে যা এখান থেকে বলছি। এমন করিস কেন বলতো? এটা কি তোর পুতুল খেলা মনে হয়? যখন যেমন চাইলো তাই করলি। একটা মেয়ের জীবন তো অলরেডি তুই নষ্ট করছিস। এখন কি তুই চাস আমার বোনের বা অন্য কারো জীবন নষ্ট করতে? আদিবা যদি ফিরেও আসে, তা আমি ওর সাথে এক মুহূর্তের জন্য সংসার করব না। হঠাৎ করে তোর এই রূপ কেন দেখালি বলতো? কিছু হয় নাই, যা বললাম তাই কর। চুপচাপ টেবিলে গিয়ে বস, আমি তোর জন্য ঠান্ডা কিছু নিয়ে আসছি। আমি টেবিলে গিয়ে বসতেই কবিতা আমার থেকে একটু দূরে দাঁড়িয়ে ইতস্তত করে বলল, সত্যি কি আমাকে আপনার পছন্দ হয়? আর এটা তো জানেন, বিয়ে বলেন আর প্রেম যাই বলেন না কেন, এগুলো কোনো ছেলে খেলা নয়। আমি কবিতার কথা শুনে আর বসে থাকতে পারলাম না। বসা থেকে উঠে সোজা ওর সামনে হাঁটু গেড়ে বসে বললাম, হবেন কি আমার? আমি থাকবো শুধু আপনার, ভালোবাসবো চিরদিন, হারিয়ে যাবো না কোনোদিন। হারিয়ে গেলে ফিরিয়ে নেবেন, বুকের কাছে যত্ন করে রেখে দেবেন। সোজা বাংলায় যদি বলি তবে বলবো, আমি তোমাকে ভালোবাসি। ইংরেজিতে বললে হবে আই লাভ ইউ, আর সংখ্যায় বললে 143। মোট কথা হলো, আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। অল্প দেখাতেই যে তোমার প্রেমে পড়ে যাব, এটা আমি কখনো কল্পনাও করিনি। এই যে গানে গানে বলে না, প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে অচেনা এক মানুষ আমায় পাগল করেছে। এত কথা বলার এখন আমার সময় নেই। একদম সংক্ষিপ্ত আকারে বলতে চাই, হতে চাই তোমাতে মগ্ন, হবে কি আমার স্বপ্নের সেই রাজকুমারী অরণ্য। প্রপোজটা খুব একটা গোছানো হয়নি, তাই বলি বেশ ভালোই হয়েছে, কিন্তু আপনার তো একটা বউ আছে। আদিবাকে আমি খুব শীঘ্রই ডিভোর্স দিয়ে দেবো। ওর সাথে সংসার করা মানে জীবন বরবাদ করা। তাছাড়া ও তো স্বেচ্ছায় চলে গেছে, আমার সাথে থাকবেও না। হব তো। আসলে আপনারও আমাকে একটু একটু পছন্দ হয়েছে, কিন্তু ভয়ে আগে বলতে পারিনি। হঠাৎ দূরে দিয়ার পায়ের শব্দ পেতেই কবিতা লজ্জা পেয়ে দৌড়ে অন্য পাশে সরে গেল। দিয়া আমার হাতে একটা কোকের বোতল গুজে দিয়ে রাগী গলায় বলল, এসব কি হচ্ছে আবির? মেয়েটা এখনো ছোট, ও তো এসবের কিছুই বোঝে না। দিয়া, আমি তোর বেস্ট ফ্রেন্ড না? আমি মুখে একবার যা বলি সেটাই করি, এটা তো তুই জানিস। আমি যখন বলেছি মানে করছি। এসব ফালতু প্রেম পরে করিস, এখন জলদি এখান থেকে বাসায় যা, নতুবা আন্টি পরে আমাকেই বকা দিবে। আমি যাওয়ার আগে কবিতার দিকে এক নজর তাকিয়ে মুচকে হেসে বললাম, তাহলে গেলাম আমি কবিতা, অন্য কোনো দিন আবার কথা হবে। বাসার বাইরে বেরিয়ে খুশিতে আমার নাচতে ইচ্ছে করছিল। যাক, কাজের কাজ তাহলে ভালোভাবেই হয়েছে। কবিতার মতো এমন একটা সুন্দরী মেয়ের সাথে অন্তত প্রেমটা জমাতে পারবো। বাসায় ফিরতেই সবাই মিলে আমাকে আবার বকাঝকা শুরু করলো, কেন আমি শ্বশুর বাড়ি থেকে একা একা চলে আসলাম। আমি কারো কোনো কথার কোনো জবাব না দিয়ে সোজা চুপচাপ নিজের রুমে চলে গেলাম। এভাবেই কেটে গেল আরো 5টা দিন। নতুন নতুন প্রেমের সম্পর্কের শুরুটা যেমন রোমাঞ্চকর হয়, আমাদের বেলাতেও ঠিক তেমনই চলছিল। কবিতার সাথে চুটিয়ে প্রেম করছি। আজকে সকালে কবিতাকে নিয়ে একটু বাইরে বের হয়েছি ঘুরবো বলে। কিছুটা পথ সামনে যেতেই হঠাৎ দিকে আমার সেই পিচ্ছি বউ আদিবার কয়েকটা মেয়ে হেঁটে হেঁটে কোথায় যেন যাচ্ছে। মেয়েগুলো আমাকে আর কবিতাকে একসাথে দেখেই দূর থেকে দুলাভাই দুলাভাই বলতে বলতে দৌড়ে আমাদের সামনে এসে হাজির হলো। তাদের মধ্যে একটা মেয়ে প্রশ্ন করলো, দুলাভাই, এই মেয়েটা আবার কি আপনার সাথে? আপনি আপনার বউ আদিবাকে ফেলে অন্য কাউকে নিয়ে ঘুরছেন? এটা কিন্তু একদম ঠিক না দুলাভাই। এক্সকিউজ মি, আপনারা কারা ভাই? আপনাদের তো আমি চিনলাম না, আর আমাকে ফালতু ফালতু দুলাভাই ডাকছেন কেন? রাস্তা থেকে সরেন তো। আদিবা, দেখ দেখ, তোর স্বামী তোকে চিনতেই পারছে না, আবার বলছে রাস্তা থেকে সরেন। ও, তাহলে এই মেয়ের আসল নাম আদিবা। আমার নামের সাথে মিলিয়ে ওর নাম রাখা হয়নি তো কে জানে। জানো, চলো আমরা আর এক মুহূর্ত এখানে দাঁড়াবো না, চলো সামনে গিয়ে ফুচকা খাই।
এতক্ষণে আদিবা ধীর পায়ে একদম আমাদের সামনে এসে দাঁড়িয়ে নরম গলায় জিজ্ঞেস করলো, এই মেয়েটা কে? আমার মাথাটা হঠাৎ করে যেন গরম হয়ে গেল। কোনো কিছু না ভেবে আমি ঠাস করে আদিবার গালে একটা সজোরে চর বসিয়ে দিয়ে চিৎকার করে বললাম, রাস্তা থেকে একদম সর বলছি, ফালতু মেয়ে, আমাকে বিরক্ত করার বিন্দুমাত্র চেষ্টা করবি না। কথাটা বলেই আমি কবিতার হাত ধরে দ্রুত সে স্থান ত্যাগ করলাম। যদিও আদিবাকে এভাবে সবার সামনে চর মারাটা আমার ঠিক হয়নি, কিন্তু কেন যেন মেজাজটা তখন আমার নিয়ন্ত্রণে ছিল না। কবিতাকে নিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বিকেলে আমি বাসায় ফিরে এলাম। এসে দেখি বাসার প্রধান দরজার সামনে বাবা একটা গম্ভীর মুখ নিয়ে দাঁড়িয়ে আছেন। প্রতিবার বাবাকে দেখলেই আমার ভেতরে একটা অজানা ভয় কাজ করতো, কিন্তু আজ কেন যেন বিন্দু মাত্র ভয়ও কাজ করলো না। নিজের বউ আদিবাকে ফেলে রেখে অন্য মেয়েকে নিয়ে ঘুরে বেড়ানো হচ্ছে, তাই না? আমি একটু ঘাবড়ে সরাসরি মুখের উপর জবাব দিলাম, হ্যাঁ ঘুরছি। ওই পিচ্ছি বউ আমার কোনোদিনও দরকার নেই, ওর সাথে আমি কোনো সংসার করব। যত দ্রুত সম্ভব ওকে ডিভোর্সের ব্যবস্থা করে দিতে বলুন, সেটাই আমার জন্য ভালো হবে। আমার এই কথা শোনার সাথে সাথেই বাবা ক্ষিপ্ত হয়ে উঠলেন। উঠান থেকে লম্বা একটা লাঠি তুলে নিয়ে এসে তিনি আমাকে এলোপাতাড়ি পেটাতে শুরু করলেন। আমার চিৎকারে আপু আর আম্মু দ্রুত ছুটে এসে বাবাকে কোনো মতে আটকে ঘরের ভেতর নিয়ে গেল। আপু আর আম্মু বাবাকে শান্ত করার চেষ্টা করলো। আপু আমার কাছে এসে রাগে ফুঁসতে ফুঁসতে ধমকে সুরে বলল, একটু আস্তে ধীরে বাবাকে বুঝিয়ে বললি না কেন? তুই কি ভেবেছিস এভাবেই পার পেয়ে যাবি? যা, ঘরের ভেতরে গিয়ে তোর বউ আদিবা আবার ফিরে এসেছে, ওর সাথে কি করবি কর গিয়ে। আমি এক বুক রাগ আর জেদ নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলাম। রুমে ঢুকতে দেখি আদিবার চার হাত পায়ে এদিক ওদিক ছড়িয়ে বিছানায় অদ্ভুত ভঙ্গিতে শুয়ে আছে আর মনের সুখে গুনগুন করে গান গাইছে। এই দৃশ্য দেখে আমার রাগের শরীর একদম জ্বলে উঠলো। ভালো করে রুমের দরজাটা ভেতর থেকে আটকে আমি লম্বা একটা লাঠি হাতে তুলে নিলাম। এই মেয়ের কারণে আজকে বাবার হাতে মার খেয়েছি, ওকে কি আমি এত সহজে ছাড়বো নাকি? হঠাৎ আমার হাতে লাঠি দেখে আদিবার চমকে লাফিয়ে উঠে বসলো এবং ভয়ে ভয়ে বলল, আপনি আপনি কি করতে চাইছেন বলুন তো? আমি কি করতে চাইছি আবার কি? দাঁড়া, আজকে তোর সব বিয়ের শখ আমি মিটিয়ে দিচ্ছি। এই কথা বলে আমি আদিবাকে লাঠি দিয়ে মারতে শুরু করলাম। আদিবা ব্যথায় চিৎকার করে কেঁদে কেঁদে ঘরের কোণে গুটিসুটি মেরে বসলো। দরজার ওপাশ থেকে আম্মু আপু আর বাবা মিলে শতবার দরজা ধাক্কা দিয়ে আমাকে বলছে ওকে ছেড়ে দিতে, পিচ্ছি একটা মেয়ে নাকি এত কিছু বোঝে না, কিন্তু আমাকে দিয়ে মার ঠিকই খাওয়াইছে। আদিবা এক পর্যায়ে কাঁদতে কাঁদতে আমার পায়ের কাছে হুড়মুড়িয়ে খেয়ে পড়ে গেল এবং ফুপিয়ে ফুপিয়ে বলল, আমি আর জীবনেও কখনো আপনার সামনে আসবো না। আপনি যা ইচ্ছে তাই করেন, আমার কোনো আপত্তি নেই। অন্তত আমার ছোট্ট এতিম ভাগ্নিটার মুখের দিকে তাকিয়ে আমাকে এই মার থেকে বাঁচান। আমি আর এই ব্যথা সহ্য করতে পারছি না। প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি বাবাকে কত করে বুঝিয়ে বলেছিলাম আমাকে যেন বিয়ে না দেওয়া হয়, দরকার পড়লে আমি নিজে কাজ করে খাবো, কিন্তু বাবা জোর করে আমার গলায় এই বিয়ের মালা পরিয়ে দিয়েছে। এখানে আমার তো কোনো দোষ ছিল না ভাইয়া। আল্লাহ দোহাই লাগে, আমাকে আর মারবেন না। আমি চরম রাগ দেখিয়ে আদিবার চুল মুঠো করে ধরে দাঁতের দাঁত চেপে বললাম, সাবধান, আমার আশেপাশে কখনো আর তোকে যেন না দেখি। আমি তোর এক মুহূর্তের জন্য বউ হিসেবে মানি না, বুঝলি? দাদি বলেছিল মেয়েদের নাকি বিয়ের জীবনে একটাই হয়। আমি তো কোনো অপরাধ করিনি গো। তুই কোনো অপরাধ করিস নাই? দাঁড়া। আমি ক্ষিপ্ত হয়ে আদিবাকে আবারও মারতে শুরু করলাম। এবার একটু জোরে আঘাত করলাম। হঠাৎ করে দেখে আদিবা নিস্তেজ হয়ে কাশির সাথে সাথে হুঁশ হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়লো। ঠিক তখনই বাড়ি থেকে বাবার দরজা ভেঙে ফেলার উপক্রম করলেন। পরিস্থিতি একদম বেগতিক দেখে বুঝলাম এবার আর রক্ষা নেই। নিচে তাকে দেখে আদিবার মাথা ফেটে অজরে রক্ত বের হচ্ছে। তোর এসব রক্তবিন্দু আর কান্নাকাটি দেখে আমার মাথা আরো খারাপ হয়ে গেল। আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে আমি জানলা দিয়ে এক লাফে বাইরে নিচে লাফিয়ে পড়লাম। না, অন্তত 1-2 দিন এই বাসায় আর ফিরে যাওয়া যাবে না। যা করছি একদম ঠিক করছি। আমি কবিতাকে ভালোবাসি, শেষ পর্যন্ত ওকেই বিয়ে করব। আর আমাদের এই সুখের মাঝে যেই বাধা হয়ে দাঁড়াবে তাকে আমি পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দেবো। ছুটতে ছুটতে রাতুলের বাসে গিয়ে হাজির হলাম। গিয়ে দেখি রাতুল আরামে বসে বসে চিপস খাচ্ছে। আমাকে ঘামতে দেখে সে অবাক হয়ে বলল, কিরে, তুই এভাবে হাঁপাতে হাঁপাতে এখানে? আর এই ঠান্ডার মধ্যে তো শরীর থেকে দর করে ঘাম ঝরছে কেন? কবিতার সাথে কি ডেটিং এ কোনো ক্যাসাল বাঁধলি নাকি? আরে না, ফালতু কথা বলিস না তো। তবে কি ব্যাপার মামা, তুই তো দেখছি মহাশিয়ানা, ঘরে বউ রেখে বাইরে গার্লফ্রেন্ড নিয়ে ফুর্তি করিস। কিভাবে কি করিস এসব বল তো? মেজাজ গরম করিস না তো রাতুল, আমি বাস থেকে পালিয়ে এসেছি। রাতুল চিপসের প্যাকেটটা হাত থেকে রেখে চোখ গোল গোল করে বলল,
কি বলিস কি? কেন রে ভাই? আমি রাতুলকে সব ঘটনা খুলে বলে শেষে দাঁত কিরমির করে বললাম, তুই তো জানিস আমার রাগ উঠলে আমি কি করতে পারি। দেখ দোস্ত, কবিতা তোর গার্লফ্রেন্ড হতে পারে, কিন্তু আদিবা তো তোর আইনসম্মত বউ। একটা বাইরের মেয়ের জন্য তুই নিজের পরিবার আর বউকে... বাইরের মেয়ে বলিস কাকে তুই রাতুল? কবিতার সম্পর্কে একটাও যদি বাজে কথা বলেছিস তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না, বলে দিলাম। রাতুল আমার চোখের আগুন দেখে ভয় পেয়ে গেল। সে একটু জোরপূর্বক হেসে বলল, আচ্ছা ঠিক আছে, বাদ দে তো এসব সেন্টিমেন্টাল কথা। আয় দুজন মিলে আগে কিছু খেয়ে নেই, মাথা ঠান্ডা কর। আমি আর এক মুহূর্ত কথা না বাড়িয়ে সোজা গিয়ে বিছানায় শুয়ে বললাম, এখন শুধু ঘুম দরকার, আজ কিছু না। ঘুম থেকে উঠে দেখি কবিতা আমার পাশে একটা চেয়ার নিয়ে বসে আছে। আমি কবিতার দিকে তাকিয়ে বললাম, কবিতা তুমি এখানে কি করছো? বাসা থেকে ঝামেলা করে আসো না? আমি মন খারাপ করে বললাম, কবিতা আমার চুল ধরে বলল, আপনি এমন করলেন কেন? পারিবারিক বিষয় পরিবারের ভেতরেই সমাধান করতে হবে। তুমি এখানে কি এসব বলতে আসছো? এমনি আমার মাথায় ধরে গেছে। আমি খাবার নিয়ে এসেছি, আসো কিছু খেয়ে নাও। আর দিয়াপু বাহিরে বসে আছে। আমি বিছানা থেকে নেমে বাইরে গেলাম। দিয়ে আমার কাছে এগিয়ে এসেই হাস করে আমার গালে একটা চড় দিয়ে বলল, মন যা চায় তাই করবি? আর তোর কবিতাকে বিয়ে করতে হবে, এটা কোন কথা? কবিতার থেকে কি তোর বউ কম সুন্দরী? আমি আন্টির কল পেয়ে বাসায় গিয়েছিলাম। গিয়ে দেখি মেয়েটা বেহুশ হয়ে পড়ে আছে। তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিয়ে গেলাম। আন্টি তো কান্না করতে করতে শেষ। এমনটা কেন করলি তুই? আমি চেয়ার টেনে বসে বললাম, জানি না কেন এমন করছি, তবে আমি কবিতাকে ভালোবাসি, ওকে আমার লাগবে, আমি আর কিচ্ছু জানি না। দাঁড়া, তোরে কিভাবে শিক্ষা দিতে হয় তা আমার জানা আছে। কবিতা, তুই বাসায় যা, গিয়ে সব কিছু রেডি করে আজকেই বিদায় হবি। দিয়ার কথা শুনে কবিতা এবার ভয়ে ভয়ে আমার দিকে তাকালো। আমি দিয়ার দিকে তাকিয়ে বললাম, বেস্ট ফ্রেন্ড হয়ে এমন করবি? তুই কি চাস তোর সাথে সম্পর্ক ছিন্ন করি আমি? এতদিন কিছু বলিনি আমি, কিন্তু আজকে বলছি, তোর মতো বলদ ছেলের সাথে বেস্ট ফ্রেন্ড করেছি, এটা তোর ভাগ্য বলতে পারিস। আর তুই আমার বোনকে বিয়ে করবি? আগে আমার বোনের যোগ্য হ, শালা খ্যাত কোথাকার। আপু, এভাবে বলতে পারলি তুই? দিয়া কবিতার হাত ধরে বলল, আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না, চল এখান থেকে। পিচ্চি একটা মেয়েকে এভাবে মারতে পারলো, ওর কি একটুও মায়া লাগেনি? মেয়েটার অবস্থা দেখে আমারই খারাপ লেগে গেছে। আমি মাথা নিচু করে চুপচাপ বসে আছি। চোখ থেকে কখন যায় পানি পড়তে লাগলো আমি বলতেও পারি নাই। দিয়া আমাকে এভাবে বলতে পারলো। রাতুল আমার পাশে বসে বলল, রাগ করিস না, ও হয়তো রাগের মাথায় এসব বলেছে। আর তুই মেয়েটাকে মারতে গেলি কেন? বুঝিয়ে বললে কি হতো না? আমি চোখের পানি মুছে দাঁড়িয়ে বললাম, যাই রে এখন, পরে দিয়ার মতো তুইও যদি কিছু বলে ফেলিস। কই যাবি? কোথাও যেতে হবে না। যতদিন পর্যন্ত এই বিষয়ের সমাধান না হবে ততদিন পর্যন্ত তুই এখানেই থাকবি। না, যেতে হবে। মাথা ঠান্ডা করে বস এখানে। আমি মাথা নিচু করে বসে আছি, কি করব না করব কিছুই বুঝতে পারছি না। চা খাবি? বানিয়ে নিয়ে আসবো? নিয়ে আয়, হলে ভালো হয়। আর শোন, বল। কবিদের সাথে একটু যোগাযোগ করার ব্যবস্থা করে দিস। আমি আর কখনো দিয়ের সাথে কথা বলবো না। বাসা থেকে কেউ আসলে বলিস আমি এখানে নেই। আজকে 5 দিন হলো আমি রাতুলের বাসা থেকে বের হই নাই। এদিকে কবিতার সাথেও আমার কথা হয় না। মনটাকে কিভাবে শান্ত করছি এটা শুধু আমি একমাত্র জানি, কিন্তু পরিস্থিতি আমার মেনে নিতে হবে। আদিবার সাথে এমনটা করা একদম উচিত হয় নাই, ভুলেই করে ফেলছি। আপুর প্রতিদিন এখানে আমাকে খুঁজতে আসে, কিন্তু আমি যাই না। বিকালে রুমে শুয়ে আছি, তখন রাতুল বলল, মামা, ভিতরে আসবো? আয়। রাতুল আমার পাশে বসে বলল, তোর আপুর কান্না দেখলে আমার খুব মায়া লাগে। তোরে খুঁজতে খুঁজতে সবাই হয়রান হয়ে যাচ্ছে। আগামীকাল শহরে চলে যাব, গ্রামে আর থাকবো না। তুই কবিতার সাথে... বহু চেষ্টা করছি আমি, দিয়াকে বললেই রেগে যায়, আর যাই ইচ্ছা তাই বলে আমাকে। আমি একটা জিনিস বুঝলাম না, এতদিনের বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক আমাদের, আর ও কিভাবে পারলো এমন করতে? মানুষ বহুরূপী, জানিস তো এটা। তবে দিয়ার কাছ থেকে আমি এটা আশা করি নাই। বন্ধু হিসাবে তোরে আমি একটা কথা বলবো, রাখবি আমার কথা? দেখি বল আগে। না, আগে বল রাখবি। আচ্ছা, যা, রাখবো। আজকে রাস্তা দিয়ে যাওয়ার সময় অচেনা একজন ব্যক্তি আমাকে ডেকে নিয়ে যায়। পরে জানতে পারি উনিই তোর শ্বশুর।
আমি কথা বলতে চাই নাই, কিন্তু উনি আমার হাত ধরে কান্না করে দিয়েছে। শুধু এইটুকু বলেছে তুই যেন শেষবারের মতো ওনার মেয়ের সাথে দেখা করিস। তবে আমি জানি না শেষবারের মতো বললো কেন। আমি চাই তুই যা, সংসার করতে না চাইলেও না করবি। আমি যাব তোর সাথে, চল। রাতুল, তুই কিন্তু আমাকে আমার কথা রাখবি বললি, মনে আছে তো? এখন না করলেও হবে না, চল গিয়ে দেখি কি হয়েছে। আমি মাথা নিচু করে কিছুক্ষণ চিন্তা করে বললাম, আচ্ছা ঠিক আছে চল। তবে আমি এই মেয়ের সাথে সংসার করব না, এটা বলে দিবি। আর তোর উপর একটা দায়িত্ব দিই, আমাকে কবিতার বাসার ঠিকানা যেভাবেই হোক জোগাড় করে দিস। আরে বন্ধু, হয়ে যাবে তো, চিন্তা করিস না। আমি রেডি হয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমি কিছু কিনি নাই, যা কিনেছে রাতুল। শ্বশুরবাড়ির উঠানে গিয়ে দাঁড়িয়ে গেলাম। কেমন যেন ভয় ভয় লাগছে আমার। আমি ওনার মেয়েকে মেরেছি, তাও আবার এই বাসায় এসেছি। রাতুল আমাকে দেখে বলল, বিয়ের পর তুই বউকে মারবি কাটবি সেটা তোর বিষয়, তোর ব্যক্তিগত বিষয়। এই নিয়ে তুই ভয় পাওয়ার কোনো দরকার নেই বন্ধু। চল আগে ভিতরে যাই। দরজায় টোকা দিতেই শাশুড়ি আম্মা এসে দরজা খুলে দিল। আমাকে দেখে উনি একদম চুপসে গেলেন। উনি হয়তো ভাবতেই পারছেন না ওনার মেয়েকে এত মারার পরেও আমি এই বাসায় আসবো। আদিবার আম্মু আমাকে বসতে বললো। আমি চেয়ারে বসার পরেই শাশুড়ি মা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমার এই একটাই মেয়ে বাবা, খুব আদরে। ওকে তুমি মেরেছ, ঠিক আছে, তোমার বউ, তুমি স্বাভাবিক মারতে পারো, এটা তোমার ব্যাপার, কিন্তু তাই বলে এত মারবে? আমার মেয়ে যদি এতই খারাপ হয় আমাদের কাছে ফিরিয়ে দিতে। আমরা কি তোমার উপর জুলুম করেছি বাবা? বলো, বলার মতন ভাষা নেই আমার। আর আমার মেয়েটা কালকেই চলে যাবে, ওর মেডিকেলে চান্স হয়েছে। দেখো, আজকে এই খুশির দিনেও এসব দেখতে হচ্ছে। রাতুল বলল, আন্টি, ওর পক্ষ থেকে আমি মাপ চাচ্ছি। আমার বন্ধু রাগ একটু বেশি, ও রাগের মাথায় কি যে করে তা নিজেও বুঝতে পারে না। সেদিন আমার সাথে রাগ করে বাসায় গিয়ে এই অবস্থা করছে। প্লিজ আন্টি, ওর হয়ে আমি আপনার কাছে হাত জোর করে মাপ চাচ্ছি, আর এমন ভুল হবে না। আদিবার আম্মু চোখের পানি মুছে বলল, যা হয়েছে বাদ দাও বাবা, তুমি নাকি বাসায় যাও না? তোমার বাবা মা কান্না করতে করতে পেরেশান হয়ে যাচ্ছে। আমি দাঁড়িয়ে বললাম, আম্মা আদিবার রুমটা কই? ওকে আবার মারবে না তো? শাশুড়ি মার কথা শুনে লজ্জায় আমি মাথা নিচু করে দিলাম। নিজেকে এখন বড় অপরাধী মনে হচ্ছে আমার। রাতুল উত্তর দিল, কি যে কন্যা আন্টি, ভাবিকে দেখে ও আজকে 5 দিন তেমন কিছু খায়নি। আমি কত করে বলছি আসতে, কিন্তু লজ্জায় আসে নাই। ও ওর অপরাধ বুঝতে পারছে। প্লিজ আন্টি, আপনি আর এসব মনে রাখবেন না। শাশুড়ি মা আমাকে রুম দেখিয়ে বলল। যাও গিয়ে দেখো শুয়ে আছে। আমি ধীরে ধীরে সেই রুমের দিকে হাঁটতে লাগলাম। রুমের ভেতরে গিয়ে দেখি আদিবার 4 হাত পায়ে একসাথে জমিয়ে শুয়ে আছে। পুরো মাথাটা ব্যান্ডেজ করা, হাতের অনেক জায়গায় কেটে কেটে গেছে। না জানি শরীরের অবস্থা কি হয়েছে। অজান্তে আমার চোখ থেকে পানি পড়তে লাগলো। যে আমি কারোর উপর হাত তুলতাম না, সে আমি কিভাবে ওকে এভাবে মারতে পারলাম। জানালার দিকে তাকিয়ে দেখি শাশুড়ি মা দাঁড়িয়ে আছেন। আমার তাকানো দেখে উনি সরে গেলেন। আমি এবার আদিবার মাথায় হাত রাখলাম। আদিবা কেঁদে কেঁদে চোখ খুলে ফেললো। আমাকে দেখে আবার ভয়ে চোখ বন্ধ করে বলল, প্লিজ আমাকে মারবেন না, আমি বাঁচতে চাই। আজকে আমার মেডিকেলে চান্স হয়েছে। আমি চুপটি করে আসছে দেখে আদিবার চোখ খুলে বলল, হে কি, আপনি কান্না করছেন কেন ভাইয়া? কি হয়েছে আপনার? আমি হাত দিয়ে চোখের পানি মুছে বললাম, যদি তোমার পা ধরে মাপ চাই, মাপ করবে তো? হঠাৎ দরজায় আওয়াজ হতেই আদিবার দাদি ঘরে ঢুকলেন। কিরে, তোর নাকি খুব সাহস হয়েছে, আমার নাতিকে মেরে হাসপাতালে পাঠিয়ে দিলি। আজকে দেখ আমি তোর কি অবস্থা করি। এই কথা বলে আদিবার দাদি এসে আমাকে ধীরে ধীরে মারতে লাগলেন। তবে উনি শুধু লাঠি আমার শরীরের উপর ফেলছেন, কিন্তু আমার গায়ে তেমন জোরের আঘাত লাগছে না। আদিবা ওর দাদিকে বলল, দাদি, উনি আমার পা ধরে মাপ চাইতে চাইছেন, আবার আমার জন্য কান্না করছেন। কি করব বলো দাদি, মাফ করে দিই? দাদি আমার দিকে তাকিয়ে শুধু বললেন, দ্বিতীয়বারের মতো যেন আর এমন কিছু না শুনি। তোমার বাবা মাদের ছেলের খুব ভালো বন্ধু বলে এই বিয়ে দিয়েছি।
যাতে আমাদের সম্পর্ক মজবুত থাকে। আদিবের আম্মু, জামাইয়ের জন্য ভালো কিছু রান্না করো। আদিবের শহরে যাওয়ার আগেও ও এখানেই থাকবে। দাদি চলে যাওয়ার পর আমি আবার বললাম, আদিবা এখন কেমন লাগছে? হুম, মোটামুটি ভালোই লাগছে। কিন্তু ওই মেয়েটা কে আপনার সাথে? এই মুহূর্তে ওকে এত কিছু বলা যাবে না, তাই শুধু বললাম ও আমার বন্ধু ছিল, বহুদিন পর দেখা হয়েছে তো এই জন্য ওর সাথে কথা বলছিলাম, কিন্তু তোমার বান্ধবীরা এসে আমাকে রাগিয়ে দিল। জানেন, এতদিনে আমি অনেক কিছু শিখেছি। জামাইকে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে যত্নে রাখতে হয়, সব কিছু আমি শিখেছি। আচ্ছা আমি এখন যাই। বাসায় চলে যাবেন আমাকে একা রেখে? তাহলে কি সত্যি সত্যি আমি পর হয়ে গেলাম? আপনি কি নতুন কাউকে বিয়ে করে নেবেন? আরে না, কোথাও যাবো না, তোমার আম্মুর সাথে গিয়ে একটু কথা বলি। আমি উঠে পড়তেই আদিবা আমার হাত ধরে কান্না করে বললো, জানেন, কোনো দিন আমাকে কেউ গায়ে হাত তোলেনি। আপনার মার খেয়ে আমি হাঁটতে পর্যন্ত পারছি না। আপনার উপর আমার অনেক রাগ ছিল, কিন্তু ইউটিউবে দেখলাম স্বামীর সাথে রেগে থাকা যায় না। কবিরা বলেছেন যদি একটা মেয়ের প্রথম বিয়ে ভেঙে যায় তাহলে তার জীবন থেকে অর্ধেক সুখ চলে যায়। আমি আদিবার হাত ছাড়িয়ে চুপটি করে রুম থেকে বের হয়ে গেলাম। এখানে থাকলে ওকে দেখে আমার আরো মায়া লেগে যেতে পারে। রুম থেকে বের হতেই শ্বশুরমশাই সামনে পড়লেন। ওনাকে দেখে আমি মাথা নিচু করে দিলাম, কিন্তু উনি আমার ঘাড়ের উপর হাত রেখে বললেন, তোমাকে দেখে খুব ভালো লেগেছে মনে হয়, আশা করি আর এমন কিছু করবে না। তোমার বাবার সাথে আমার ভালো বন্ধুত্ব ছিল বলে এই সম্পর্ক করেছি। আমি এবার বললাম, বাবা পারলে আমাকে মাফ করে দিবেন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। বসো এখানে, তোমার সাথে কিছু কথা আছে আমার। জি বাবা বলুন। আমার একটা ইচ্ছে ছিল, বড় হয়ে আমার মেয়ে ডাক্তার হবে, আর সেই পথেই অর্ধেক চলে গেছে। এখন একটু টাকার সমস্যা, অবশ্য এসব কথা ছাড়ো, আমি এখন আর আমার মেয়েকে তোমাদের বাসায় দেব না। ও আগে ডাক্তার হোক পরে। থাক বাবা, আর কিছু বলতে হবে না আমাকে, আমি সবকিছু বুঝেছি। এখন আমাকে বাসায় যেতে হবে। আপনি তো জানেন। রাতুল হঠাৎ পাশ থেকে বলে উঠলো, আরে আঙ্কেল, কোনো সমস্যা নেই, ওর বাসায় আমি বলে দেব। যদি ওর পরিবার জানেও এখানে, তাহলে সবাই খুব খুশি হয়ে যাবে। আমাকে এখন যেতে হবে। ও থাক বরং। রাতুল আমাকে রেখে চলে গেল। রাতুল ইচ্ছে করে এমন করছে, এখন একা একা আমি কি করব? আমার অবস্থা বুঝতে পেরে শাশুড়ি মা হাসি দিয়ে বললেন, আমার মেয়ের রুমে যাও। আর হ্যাঁ, আমি হয়তো ওর সৎ মা হতে পারি, কিন্তু ওকে আমি খুব ভালোবাসি। বড় মেয়েটা একটা বাচ্চা রেখে মারা গিয়েছে, এখনও ও সেই দুঃখ কাটিয়ে উঠতে পারেনি। এর মাঝে আবার ছোট মেয়ে। যাই হোক বাবা, তুমি ভিতরে গিয়ে বসো, এই প্রথম শ্বশুরবাড়িতে এসেছো। আমি ধীরে ধীরে হেঁটে আদিবার রুমে চলে গেলাম। আজকে আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না কেন, এটাই বুঝতে পারছি না। আদিবা আমাকে দেখে বলল, এই অল্প বয়সে বিয়ে, তাও আবার ছাড়াছাড়ি, আমি এসব মানতে পারছি না। আপনি ওই মেয়েটাকে পছন্দ করেন না, তাই না? না মানে? থাক থাক, আর বলতে হবে না। আমি বোকা হতে পারি, কিন্তু কোনটা ভালো আর কোনটা মন্দ তা বোঝার ক্ষমতা আমার আছে। সমস্যা নেই, বিয়ে করেন, আমি কখনো বাধা হব না। এসব কথা ছাড়ো এখন আদিবা। বাসা থেকে কিছু করেও তো আসি নাই যে জামা চেঞ্জ করব। আমি এক কাপড় পরে বেশিক্ষণ থাকতে পারি না, তুমিও তো উঠতে পারবে না। এক কাজ করেন, আমার সালোয়ার কামিজ পরে ফেলুন, তাহলে খুব সুন্দর দেখাবে। এই পর্যন্ত বলে আদিবা হি হি করে হাসতে লাগলো। এই প্রথম আদিবার দিকে গভীরভাবে নজর গেল আমার। মেয়েটা পিচ্ছি হলে কি হবে, মুখে আলাদাভাবে একটা মায়া মায়া ভাব আছে। আমি আদিবার পায়ের কাছে বসে বললাম, সরি ভুল করার জন্য, মাফ এত সহজে করব না। এখন আমাকে ধরে একটু তুলুন তো দেখি, আপনার জন্য কি করা যায়। না থাক, তোমার কষ্ট করতে হবে না, তুমি শুয়ে থাকো। আদিবা কারো সাহায্য ছাড়া একাই উঠে বসলো এবং বলল, শরীরে একটু ব্যথা আছে, তবে সমস্যা নেই। আমি হয়তো পিচ্ছি হতে পারি, তবে আমার স্বামী কি চায় সেটা অন্তত আমি বুঝি। আমি ছাড়া এখানে তো আপনি তেমন কাউকে চেনেন না। আমি শুয়ে থাকলে আপনি পড়বেন বিপদে।
হয়েছে ম্যাডাম, আর কিছু বলতে হবে না। আদিবা মুচকি হেসে রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর আদিবা একটা লুঙ্গি আর শার্ট নিয়ে আসলো। আদিবার হাত ধরে বললাম, আস্তে পড়ে যাবে তো। আদিবা আমার হাত ছাড়িয়ে বিছানায় গিয়ে বসলো। আমার দিকে লুঙ্গি এগিয়ে দিয়ে বলল, চেঞ্জ করে নেন। আদিবা এখন গোসল করে নেই। আমার কাছ থেকে অনুমতি নিচ্ছেন নাকি? আর আমি বা আপনার কে? আমি পুনরায় একটা চেয়ার টেনে চেয়ারে বসে বললাম, এত বোকাশোকা একটা মেয়ে হঠাৎ করে এতটা বুদ্ধিজীবী হলো কিভাবে? এত সুন্দর গুছিয়ে কথা বলছে। আদিবা হাসি দিয়ে বলল, আমি মেয়েটাই এমন। তবে আমি আমার প্রিয় মানুষের কাছে পারফেক্ট হতে পারলেই হলো। আর কাছ থেকে আমি কি হব না হব এটা ভাবি না। আপনি সেদিন ওদের সামনে আমাকে চিনতে পারেন নাই, কিন্তু আমি ওদের কাছে আপনার বিষয়ে কত সুন্দর সুন্দর কথা বলেছি। ওরা জানতো আপনি আমাকে অনেকটা ভালোবাসেন। আমি এসব মিথ্যে কথা বলছি যাতে ওরা আমাকে বলতে পারে, তুই স্বামী সংসার নিয়ে তাহলে খুব সুখে আছো। ওই দিন ওদের সামনে আমাকে চিনলেন না, ওরাও আমাকে অপমান করলো। আমি তখন শুধু নীরবে কষ্টই সহ্য করেছি। যাকে গিয়ে গোসল করে নেন। জানো আদিবা, আমার পরিস্থিতি এখন এমন হয়েছে যে আমি না পারছি আমার প্রাপ্ত বয়স হবার পর আমাকে তালাক দিয়ে দিবেন। আপনিও তো চান না যে আমি আপনার সাথে সংসার করি। আমি এটাও জানি আপনি এখানে নিজের ইচ্ছা আসেন নাই, জোর করে আনা হয়েছে। থাকেন শুধু আজকে রাতটা, সকালে তো চলেই যাবেন। আমার পকেট থেকে ফোনটা টুং টুং করে কান্না করতে লাগলো। আমি ফোনটা হাতে নিয়ে আদিবা আমার হাত থেকে ফোনটা নিয়ে স্পিকারে দিয়ে ইশারা করে বলল, কথা বলেন। আমি হ্যালো বলতেই ওপাশ থেকে কবিতা আওয়াজ করে বলল, ভালো আছেন আপনি? আমার সামনে আদিবা থাকার কারণে আমি কি বলবো না বলবো ভাবতে পারছি না। তবে এতদিন পর কবিতার সাথে কথা হবে, সেজন্য আমিও মনের আবেগে বলেছিলাম, কবিতা তুমি এভাবে চলে গেলে আমাকে একা ফেলে আমার জন্য তোমার কি একটু মায়া লাগে না? এমনটা করতে পারলে তুমি? এটা আমার স্বামীর নাম্বার। কি বলছো সব, পাগল হয়েছো? না, আমি পাগল হই নাই, যা বলছি সত্যি। আপু আমাদের বাসায় সব কিছু বলে দিয়েছে, এজন্য বাবা মা জোর করে আমাকে আমার চাচাতো ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। শেষবারের মতো বলছি, প্লিজ আমাকে আর বিরক্ত করবেন না। যদিও আমার বিয়ে জোর করে হয়েছে, কিন্তু এরপরেও আমি আমার স্বামীর সাথে বেইমানি করতে পারবো না। আপনি হয়তো বউ ছাড়তে পারবেন, কিন্তু আমি পারবো না। আপু ঠিকই বলেছে, আবেগে পড়লে মানুষ কত কিছুই না করে, কিন্তু আবেগ কেটে গেলে সব কিছু শেষ। শেষবারের মতো একটা বুদ্ধি দেই, আর যাই করেন মেয়েটা পিছিয়ে হলেও মেনে নিন। ভালোবাসা চেহারা বা বয়স দেখে হয় না। আপনার সাথে কথা বলছি, এসব উনি জানতে পারে খুব রাগ করবেন। আচ্ছা বাই। হ্যাঁ, আমার কথাগুলো রাখবেন আশা করি। ফোনটা কেটে দিতেই আমি আদিবার হাত থেকে লুঙ্গি নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। উপর থেকে ঝর্ণার পানি পড়ছে, আর সেই পানি চোখে লেগে থাকা পানি বারবার এসে ধুয়ে দিচ্ছে। কান্না করতে করতে নিচে বসে পড়লাম। ভাবি নাই কবিতা আমার সাথে এমনটা করবে। আসলে মানুষ ঠিক কথাই বলেছে, আর যাই করো মেয়েদের একদম বিশ্বাস করো না। এই সাহেব, কান্না না করে তাড়াতাড়ি গোসল করে বাহিরে আসেন, আমার খুব 1 নম্বর পেয়েছে। আমি যে কান্না করছি এটা আবার আদিবা কিভাবে জানতে পারলো? না, আর ওর জন্য কান্না করা যাবে না। আমি গোসল করে বের হলাম। আমাকে দেখে আদিবা বলল, আমি জানতাম আপনি ভিতরে বসে বসে কান্না করবেন। বাদ দেন এসব বিষয়, এইসব নিয়ে আর কান্না করবেন না। আপনার মন যা বলে তাই করবেন, আমি আপনাকে কোনো বিষয়ে জোর করব না। তুমি না ওয়াশরুমে যাবে? মিথ্যে বলেছি আপনাকে বের করার জন্য। আমি জানি তো আপনি যে ভিতরে বসে বসে কান্না করছেন। আমি এবার আদিবার চোখের দিকে তাকালাম। এই প্রথম আদিবার চোখের সাথে চোখ মিলিয়ে তাকিয়ে দেখলাম, আচ্ছা এই মেয়েটা আমাকে এত কি করে জানে? আমি ওকে ভালোবাসি না, এরপরেও ও আমার সাথে কোনো বাজে আচরণ করে না। আচ্ছা আমি কি আদিবাকে মেনে না নিয়ে খুব বড় ভুল করছি, নাকি ওকে আমার মেনে নেওয়া উচিত? আমি মোটেও এতটা সুন্দর না। আমার দিকে তাকিয়ে থাকলে আমাকে দেখে শুধু ঘৃণা লাগবে। এতটাই বাজে মেয়ে আমি। খাইছো কিছু? না, খাবো। আগে আপনি কিছু খেয়ে নেন, পরে। আদিবা একটা কথা জানতে চাইছি, বলবে কি? বলেন। ডাক্তার হবার পর কি আমাকে ভুলে যাবে? আদিবা আমার দিকে চোখ তুলে তাকিয়ে বলল, সেটা তো সময়ই বলে দেবে, এখন খেতে চলুন। আমি আদিবার পিছনে পিছনে যেতে লাগলাম। আদিবা গিয়ে চেয়ারে বসে আমাকে বলল ওর পাশে বসতে।
আমি চুপটি করে আদিবার পাশে বসে গেলাম। শাশুড়ি মা আমাদেরকে খাবার এগিয়ে দিলেন। আমি আমাকে বললাম, যদি কিছু না মনে করেন আপনি একটু ভেতরে যাবেন। শাশুড়ি মা আমার এই কথা শুনে হাসি দিয়ে ভেতরে চলে গেল। আমি খাবারের থালাটা হাতে নিয়ে বললাম, আদিবা, আমি কি তোমাকে খাইয়ে দিতে পারি? আদিবা অবুঝ চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি আদিবার সামনে খাবার এগিয়ে দিতেই আদিবা খেয়ে নিল। আদিবা খেতে খেতে বলছে, এই ভালোবাসা যদি আজকে পরিপূর্ণ হয়ে যেত তাহলে আমি খুব খুশি হতাম, কিন্তু মাগার এটা মিথ্যে ভালোবাসা। আমি খাবারের থালাটা নিচে ফেলে পা ভাঁজ করে নিচে বসে আদিবার পায়ের উপর মাথা রেখে দুই হাত দিয়ে ওকে জোরে জোরে কান্না করে বললাম, আমি বুঝতে পারি নাই তোমার সাথে আমি এমন কিছু করব। ভাবছিলাম অন্য কাউকে বিয়ে করে সুখী থাকবো, কিন্তু আজকে তোমার মতো পিচ্ছি একটা মেয়ের প্রেমে পড়ে গেলাম। আমি সত্যি খুব বড় অপরাধী। প্লিজ আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আদিবা আমার সাথে নিচে বসে আমার মাথা উঁচু করে আমার চোখের পানি মুছে বলল, এই একদম কান্না করবেন না। আমার স্বামীকে আমি কান্না করতে দেখতে পারবো না। আমিও তো আপনাকে ভালোবাসি, আপনি আমার প্রিয় স্বামী। আমি শক্ত করে আদিবাকে জোরে ধরে বললাম, আমি ভুল করেছি। ঘরে বউ রেখে আমি অন্য মেয়ে নিয়ে ঘুরে বেড়াই। ও স্যার, আর কত? আমি কিন্তু ব্যথা পাচ্ছি। আপনি মেরে মেরে আমাকে কি করেছেন দেখেছেন? আদিবাকে ছেড়ে আলতো করে ঠোঁটে কিস করে বললাম, সরি, আমার ভুল হয়ে গেছে। এই এই কি করছো? বাবা মা ভিতরে আছে তো। আদিবার কথা শুনে একটু লজ্জা পেয়ে আবার চেয়ারে বসলাম। আদিবা হাসতে হাসতে বলছে, ইস, আমার সাহেব বুঝি লজ্জা পেয়েছে। এর মাঝেই আদিবার মা বলল, যাক, দুইজনের তাহলে মিল হয়েছে। যাও আমা, তুমিও না, খেতে দাও। খাওয়া শেষ হতেই আদিবার সবার সামনে কান্না করে বলল, উনি যদি এভাবে আগে একটু ভালোবাসতো তাহলে আমি কখনোই যেতাম না। আজকে ওনাকে ছেড়ে আমার দূরে যেতে হবে। এতগুলো বছর আমি কিভাবে থাকবো? আদিবা পিচ্ছি বাচ্চাদের মতো কান্না করছে। শ্বশুর মশাই গিয়ে আদিবার মাথায় হাত রেখে বলল, কান্না করিস না মা, কিছু দিনের তো বিষয়। এখন রুমে যা, গিয়ে ঘুমায় পড়। জামাই বাবা, তুমিও যাও। আদিবাকে ধরে বিছানায় এসে বসলাম। কি হয়েছে? ভালো লাগছে না। কেন? আপনাকে ছেড়ে দূরে চলে যাওয়ার জন্য। এই পাগলি মেয়ে, আমি তো সবসময় তোমার সাথেই থাকবো। তবে আমারও একটু খারাপ লাগছে, কিন্তু তুমি ডাক্তার হবে, আমি এটাই চাই। জোরে ধরবো একটু? আমি বুঝি না করছি তোমাকে? আদিবা আমাকে জড়িয়ে ধরে বলল, আপনার বুকে আজকে আমি ঘুমাবো। আমি জোরে ধরলে তুমি ব্যথা পাবে তো? পেলে পাপ, তাও আপনাকে জড়িয়ে ধরে ঘুমাবো। আদিবাকে বুকের মাঝে জড়িয়ে ধরে বললাম, তোমার প্রাপ্য বয়স পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করব। মাইট চিনেন তো? না তো। ধরে একদম মাইট দেবো উল্টা পাল্টা চিন্তা করলে। আদিবার মুখ ধরে ঠোঁটে কিস করে বললাম, কি করবেন ম্যাডাম বললেন? লজ্জা করে না? 20 বছরের বুড়ো এক ব্যাডা অল্প বয়সী একটা মেয়েকে নিয়ে শুয়ে আছে। ও মা, আমার আবার লজ্জা লাগবে কেন ম্যাডাম? আমি তোমার বউ নিয়ে শুয়ে আছি। তখন বউ মারার সময় মনে ছিল না? কাপড় খুলে দেবো? যান, থাকবই না এখানে আপনার সাথে। আরে বাবা, সরি, মজা করলাম। রাগ করবেন না প্লিজ। আমি পড়াশুনো করতে যাব। যদি আমার কোনো অঘটন ঘটে যায় তখন বাচ্চা সামলাবো নাকি পড়াশোনা? আরে শোনো, আমি তো মজা করছি, তুমি তো এখনো পিচ্ছি, আগে বড় হয়ে নাও পরে। ফালতু কথা রেখে ঘুমান তো। আমাকে আর বিরক্ত করবে না, সকাল সকাল আবার চলে যেতে হবে। আদিবার সাথে টুকটাক কথা বলতে বলতে ঘুমিয়ে গেলাম। শহরে ঘুম থেকে উঠে দেখি আদিবা আমার পাশে নাই। ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে দেখি আমার পরিবারের সাথে আদিবা কথা বলছে। ওরা আবার আসলো কখন? হয়তো আদিবার চলে যাবে এই জন্য। বাবা আমাকে দেখে রাগে চড়ে যে আমাকে মারতে আসবে, তখন আদিবা আমার সামনে দাঁড়িয়ে বলল, প্লিজ বাবা, ওনাকে মারবেন না। উনি ভুল করেছে, আবার আমার কাছে মাপও চাইছে। আমি আমার স্বামীকে কষ্ট দিতে পারবো না। বাবার দাঁতে কামড় দিয়ে বলল, বৌমার জন্য বেঁচে গেলি, নইলে তোর খুব বাজে অবস্থা করতাম। সবকিছু রেডি করে আদিবা গাড়িতে গিয়ে বসলো। সবার কাছ থেকে বিদায় নিয়ে আদিবা আমার দিকে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না, তবে ওর চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। আমি তাড়াতাড়ি আদিবার সামনে গিয়ে ওর চোখের পানি মুছে বললাম, কান্না করো না। কিছু পেতে হলে কিছু প্রিয় জিনিস ছাড়তে হয়। যাও, গিয়ে মন দিয়ে পড়াশোনা করো।
আমি সবসময় তোমার পাশেই আছি। তবে এই অল্প সময়ে আমার ভিতরে যে ভালোবাসা দেখলে, এটা খাঁটি ছিল। হতেও তো পারে আমাদের আবার দেখা হলে তুমি তোমার মতো চলে যাবে, আমি আমার মতো। জানো দিবা, টাকাওয়ালা মানুষগুলো খুব অহংকারী। আমি চাই না তুমি ওদের মতো হও। বেস্ট অফ লাক, আই লাভ ইউ। আদিবা আমার কপালে চুমু দিয়ে বলল, আপনিও ভালো থাকবেন। আর ওই ডাইনির কাছে গেলে কিন্তু কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবো, মনে রাখবেন। আদিবা চলে যাওয়ার পর আমারও মন খারাপ হয়ে গেল। আমিও চলে যেতে শুরু করলাম। পিছন থেকে সবাই আমাকে ডেকে চলছে, কিন্তু আমি হাঁটতে লাগলাম। আপু আমার পেছনে আসতে আসতে বলছে, এমন করিস না প্লিজ ভাই আমার, এখন বাসায় চল, যা হবার তো হয়েই গেছে। গরিব ঘরের মেয়ে স্বামীর সেবা করবে আর সংসার করবে, এ দিয়ে কি হতো না? গিয়েছে ডাক্তার হবার জন্য। তোর বউ তুই আটকাতে পারলি না, আমাদের বললে আর কি লাভ? আর ডাক্তার হলে তো তোর মুখ উজ্জ্বল হবে, তখন বলতে পারবি আমার বউ সরকারি চাকরি করে। ভালো লাগছে না আপু? আমার হাত ধরে বলল, বাসায় চল, ভালো লাগবে। চল না আপু, কোথা থেকে ঘুরে আসি। যাওয়া যায়, তবে টাকা তোর। আমার কাছে এক পয়সাও নাই, দিলে যাবো, নলে বাড়িতে। আচ্ছা ঠিক আছে চল। আপুর সাথে সারাদিন ঘোরাঘুরি করে বাড়িতে চলে গেলাম। রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। জানলা দিয়ে সূর্যের আলো যখন চোখে পড়লো, তখন আমার ঘুম ভাঙলো। কিন্তু বিছানার উপর লাল রক্তমাখা একটা তলোয়ার দেখে আমি ভয় পেয়ে গেলাম। দরজার বাইরে থেকে বাবা চিৎকার করে বলছে, তোর মায়ের কি হয়েছে বাবা? এইভাবে চিৎকার দিল কেন? তাড়াতাড়ি দরজা খোল। লাফ দিয়ে বিছানা থেকে নিচে নামতেই আমার চোখ একদম কপালে উঠে গেল। আমার রুমের পুরো ফ্লোর রক্ত দিয়ে লাল হয়ে আছে, আর কার শরীরের 3 টুকরো আলাদা করে পড়ে আছে। মাথার দিকে নজর দিতে দেখলাম এটা তো আমার মায়ের মাথা। আমি আম্মু বলে জোরে একটা চিৎকার দিলাম, আর কিছু বলতে পারি না। আমিও বেহুশ হয়ে নিচে পড়ে গেলাম। যখন আমি চোখ খুললাম, তখন দেখলাম আমার সামনে এবং চারপাশে পুলিশ ঘেরাও করে আছে। আমি একটা পুলিশের কলার চেপে বললাম, আমার আম্মুকে কে হত্যা করছে? তাড়াতাড়ি বল, কে মেরেছে আমার আম্মুকে? বল। পুলিশ কনস্টেবল বলল, স্যার স্যার দেখেন, নিজের মাকে মেরে বলছে কে মেরেছে, কি করি বলেন তো? আমার সামনে থানার ওসি এসে আমার চুল ধরে বলল, নিজের মাকে মারতে পারলি তুই? এটা কিভাবে করলি? চিচি, তোকে তো জনতার সামনে গুলি করে হত্যা করা উচিত। কান্না করতে করতে বললাম, বিশ্বাস করুন স্যার, আমি আমার মাকে মারিনি। আমি তো ঘুমিয়েছিলাম। আমাকে হাসপাতাল থেকে জোর করে টেনে এসে গাড়িতে তুললো। সাংবাদিকদের মুখে একটাই প্রশ্ন, আমি আমার মাকে কেন মেরেছি? আমি মাথা নিচু করে গাড়িতে বসে আছি। চোখ থেকে শুধু জল গড়িয়ে পড়ছে। ঘুম থেকে উঠে যে এমন একটা দৃশ্য দেখবো আমি ভাবতেও পারি নাই। বারবার শুধু আম্মুর চেহারাটা সামনে ভেসে উঠছে। জেলের ভেতর ঢুকিয়ে ওসি প্রশ্ন করলো, কেন আমি আমার মাকে মেরেছি? স্যার, বারবার একটাই কথা বলছি, বিশ্বাস করে আমি আমার মাকে মারিনি। আমি ভাবতে পারি না আমার আম্মুকে এমন অবস্থায় দেখবো। আমি এইটুকু বলে আবার কান্না করতে লাগলাম। ন্যাকা কান্না করে ছাড় পেয়ে যাবি মনে করলি, কিন্তু এটা হবে না। এই দেখ ভিডিও। ওসি একটা ভিডিও প্লে করলো, যেন বাবা বলছে মাঝরাতে আমার বউয়ের সাথে আমার পারিবারিক বিষয় নিয়ে একটু ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে আমি ওর গায়ে হাত তুলি। এজন্য কান্না করতে করতে ও আমার ছেলের রুমে চলে যায়। আমি চুপ করে ঘুমিয়ে পড়ি। কিন্তু রাত শেষে আমার বউ চিৎকার দিয়ে বললো, আমাকে কেউ বাঁচাও প্লিজ, আমার ছেলে আমাকে মেরে ফেলতে চায়। আমার বউয়ের ডাকটা এখনো আমার কানে বাজে। আমার বলতেও কষ্ট হচ্ছে, আমার ছেলে ওর মাকে মারলো, এমনটা কিভাবে করতে পারলো ও? এই পর্যন্ত ভিডিও ছিল। ওসি আমার মুখ ধরে বলল, তো এখন কি বলবি? আমি বললেও আমাকে বিশ্বাস করবে না। তবে সত্য কোনোদিন মাটি চাপা থাকে না। এখান থেকে যেতে পারলে আমি আমার আম্মুর খুনিকে গুলি করে মারবো। গুলি করে মারবো না, তোকে উল্টা করে বেঁধে পিটাতে হবে। দাঁড়া। ওসির কথা মতো আমাকে উল্টো করে ঝুলিয়ে মারতে লাগলো। আমি শুধু বলছি, মারার আগে আমি আমার মায়ের খুনিকে নিজ হাতে মারবো। এই সুযোগটুকু শুধু দিয়েন। আমাকে মেরে রক্তাক্ত করে 4 দেয়ালের ভিতরে আটকে রাখলো। আজকে 3 দিন চলে গেল। আমি শুধু জেলের ভিতরে বসে বসে অপেক্ষার প্রহর গুনছি। হঠাৎ করে একজন কনস্টেবল এসে বলল, আপনার সাথে আপনার বোন কথা বলতে এসেছে, আপনাদের সময় 5 মিনিট। কনস্টেবল যেতেই আপু এসে বাইরে দাঁড়ালো। আমি মাথা নিচু করে বসে আছি। এমন করলি কেন? আম্মু কি এমন ক্ষতি করেছিল যে তোর মারতে হবে? বিয়েটা হয়তো তোর ইচ্ছে অনুযায়ী হয় নাই, তাই বলে? আমি মুখ তুলে তাকে বললাম, আম্মুকে আমার রুমে মেরে রেখে আমাকে ফাঁসানো হয়েছে। একবার শুধু এখান থেকে বের হই, পরে দেখছি। তোর মতো ভাই থাকার চেয়ে না থাকাই অনেক ভালো।
যে নিজের মাকে মারতে পারে সে আমাকেও মারবে না, এর বিশ্বাস কি? চলে যায় এখান থেকে। যাব, তবে তোর যেন ফাঁসির কার্যকর হয় সেই ব্যবস্থাই করছি। আপুর আগে ফুসতে ফুসতে চলে গেল। আমি শুধু এইটুকু ভাবছি যে আমার বাবা আবার এই কাজ করেন নাই তো। সকালে আমাকে আদালতে তোলা হলো, কিন্তু আমার চোখ কপালে উঠলো দিয়াকে পুলিশের পোশাকে দেখে। হয়তো আমার উপর প্রতিশোধ নেবে এখন। সমস্ত প্রমাণ দেওয়ার পর আমাকে 5 বছরের সাজা দেওয়া হলো। তবে এখানে শুধু একটা খটকা থাকা কারণ আমার এত সাজা হয় নাই। আমি যে মাকে খুন করছি তা কেউ দেখেও নাই, বলতেও পারে নাই। আমাকে আবার পুনরায় জেলে নিয়ে যাওয়া হলো। জেলের বাইরে দেখলাম ফুল দিয়ে দিয়াকে বরণ করে নিচ্ছে। এই থানার ওসি নাকি ট্রান্সফার হয়েছে, আর নতুন ওসি দিয়া ভেতরে এসে চেয়ারে বসে আমার দিকে নজর দিল। দিয়া ইশারা করে কনস্টেবলকে বলল আমাকে বের করে নিয়ে আসতে। দিয়ার কথা মতো ওরা তাই করলো। দিয়া আমাকে প্রশ্ন করলো, আর কেউ না চিনুক, তোকে কিন্তু আমি চিনি। তুই এমন কাজ কখনো করতে পারিস না। হয়তো তোর ওপর রাগ করে আমি অনেক কিছু করেছি, কিন্তু তুই আন্টিকে মারতে পারিস না। কি হয়েছিল বল আমাকে। জি ম্যাডাম, আমি আমার মাকে মেরেছি। এখন আর বলে কি হবে, যা শাস্তি পাওয়ার তো পাবো। তবে এই শহরে ভালো মানুষের দাম নেই। আচ্ছা, শেষ একটা প্রশ্ন করব। জি বলেন ম্যাডাম। আন্টিকে খুব কষ্ট দিয়ে মারা হয়েছে। ওনার পিঠের ওপর গরম লোহার দাগ পাওয়া গেছে। এখন অন্তত বল প্লিজ। একজন বন্ধু হিসেবে বলছি, আমাকে একদিন সময় দে। আমি আমার মায়ের খুনিকে খুঁজে বের করে টুকরো টুকরো করে কাটবো। কান্না বন্ধ কর আগে। এই, তোমরা সবাই এখন একটু বাইরে যাও। সবাই বাইরে যেতে দিয়া বলল, তোর বউ কি? জীবন থেকে সবকিছু হারিয়ে ফেলছে। মানুষ এখন আমাকে দেখলে থুথু দেয়। সবকিছু বাবা জানে। উনি আমার মাকে মেরেছেন, আমি তো ছাড়বো না ওনাকে। দেখ ভাই, আমার হাতে তেমন কিছু নেই। আমি তোকে পালানোর সুযোগ করে দিতে পারলে পালাবি। না দরকার নেই, এখানেই থাকবো আমি। দেখি আমাকে কতদিন আটকে রাখতে পারে। প্লিজ এমন পাগলামো করিস না। তোর কাজ তুই কর। তোর মতো বন্ধু থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। আমি আবার জেলের ভিতরে ঢুকে গেলাম। একটু পর আমাকে ধরে নিয়ে কোনো এক জায়গায় যাচ্ছে। দিয়ে আমার হাতে একটা কাগজ গুঁজে দিয়ে বলল, মাফ করে দিস আমাকে। আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আটকাতে পারিনি। আমাকে অন্ধকার একটা ছোট রুমের ভিতরে নিয়ে যাওয়া হলো। আমি তাকিয়ে আশপাশ দেখছি বলে একটা কনস্টেবল বলল, এত দেখতে হবে না, এটা হলো আয়না ঘর। 5 বছর বাইরের আলো আর দেখতে হবে না, অন্ধকারে পড়ে থাক। আমাকে ছোট একটা রুমে দিয়ে ওরা চলে গেল। দিয়ে দেওয়া কাগজটা খুলে দেখতে লাগলাম, কিন্তু অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। আমি নিচে চুপটি করে বসে আছি। আজকে বিনা কারণে জেল খাটতে হচ্ছে আমাকে। শুধু একবার এখান থেকে বের হতে দাও, এরপর সবাইকে দেখছি আমি। এখানে কোনটা দিন আর কোনটা রাত কিছুই বোঝা যায় না। শুধু আশেপাশে মানুষের চিৎকার শোনা যায়। হয়তো ওরাও আমার মতো এখানে বন্দি। 4 দেওয়ালের অন্ধকারে ঘরের ভেতরে আমি বন্দি আছি। সময়ের পর সময় চলে যায়, কিন্তু আমি নিজেও বলতে পারি না কত দিন আর কত রাত যায়। কিন্তু মাঝে মাঝে একটু গান গাই, আর এভাবে আমার দিন যেতে শুরু হলো। এক সময় মনে হলো আমি এখান থেকে আর বের হতে পারবো না। এই 4 দেওয়ালের ভিতরে আমার বন্দি পড়ে থাকতে হবে। কতদিন চিৎকার করে কান্না করছি, কিন্তু আমার কান্না শোনার মতো কেউ নেই। হঠাৎ করে একদিন এক কনস্টেবল এসে বলল, আপনি এখন মুক্ত হয়েছেন, আপনার সাজার শেষ দিন। চলেন এখন আমার সাথে। দরজা খুলে আমাকে বাইরে নিয়ে গেল। বাইরের আলো দেখে আমি নিচে বসে বসে কান্না করতে লাগলাম। না জানি আজকে কতগুলো দিন পার হয়ে গেল আমার। এখন কান্না করে কি হবে? যা হবার তো হয়েই গেছে। সামনে তাকে দেখে দিয়া দাঁড়িয়ে আছে। ওকে দেখে বললাম, চলে যায় এখান থেকে। দেখ, আমার সাথে রাগ করবি না। আমি তোর সাজা কমিয়ে 4 বছরে নিয়ে আসছি। যতটুকু পেরেছি চেষ্টা করেছি। এখন আমার সাথে চল। কোথাও যাব না আমি। আগে ওই কুত্তার বাচ্চার মাথা আলাদা করে আমার শান্তি হবে। পাগল হইলি তুই? মাত্র জেল থেকে বের হলি, এখন উল্টাপাল্টা কথা বলিস না। আর তোকে চেনাই যাচ্ছে না। দাড়ি না কাটার কারণে তোকে একজন জঙ্গির মতো লাগছে। তুই এতদিন পর এসে কি আমাকে? চুপচাপ আমার বাসায় চল, কোনো কথা বলবি না। কথা বললে তোর খবর আছে। দিয়ে আমার হাত ধরে টেনে তুলে আমাকে ছোট্ট একটা ফ্ল্যাটে নিয়ে গেল। ভেতরে যেতে দেখলাম আমার সমবয়সী একটা ছেলে ভেতরে পিচ্ছি একটা মেয়ের সাথে খেলা করছে। পরিচিত হয়ে নে, এ হলো আমার হাজবেন্ড আর আমার মেয়ে। এটাই তোমার বেস্ট ফ্রেন্ড, যাকে ছাড়ানোর জন্য তুমি এত কষ্ট করেছো। যাক ব্রো, কাপড় রাখা আছে, গোসল করে ফ্রেশ হয়ে নাও। দিয়ে আমাকে নতুন কাপড় দিয়ে ওয়াশরুম দেখিয়ে দিল। আমি গোসল করে রেডি হয়ে বের হলাম। আমাকে দেখে দিয়া বলল, টেবিলে বস, খাবার দিচ্ছি। আমি সুমন, আর তোমার পরিচয় দিতে হবে না, আমি সবকিছু জানি। আমি টেবিলে বসে দিয়াকে বললাম, দিয়া আমি সত্যিই তোর কাছে কিভাবে মাপ চাইবো জানি না। তুই না থাকলে হয়তো আজকে আমি পুরো কথা আর বলতে পারি নাই, শুধু কান্না করছি।
মুখ দিয়ে শুধু একটাই কথা বের হচ্ছে, বিনা কারণে এতদিন অন্ধকারে পড়ছিলাম। আমি আমার আম্মুকে না মেরেও আমি অপরাধী। মন খারাপ করিস না মামা। তো এখন কি করবি? প্রথমে খুঁজে বের করব আমার আম্মুকে কে মেরেছে, এরপর ওকে মেরে এই গ্রাম একেবারেই ত্যাগ করব। এই মিয়া, তোমার মাথা খারাপ হয়ে গেছে? কি বলছে সব? তোমার বন্ধু তো পুলিশ, ও কোনো একটা ব্যবস্থা করে দিবে না। আমি আর কিছু না বলে চুপচাপ খেতে লাগলাম। খাওয়া শেষ হতেই সুমন বলল, ওকে হাসপাতালে নিয়ে যাও, দেখো শরীর ঠিক আছে কিনা। এতদিন জেলে ছিল, সমস্যাও হতে পারে। সুমন ভাইয়া, আপনি মানুষটা খুব ভালো। আপনার জায়গায় অন্য কেউ হলে দিয়েকে আমার সাথে দেখলে কি না কি ভাবতো। আমার কথা জবাব দিয়ে সুমন বলল, আমারও বন্ধু বান্ধব আছে, বন্ধুদের হিসাব আলাদা, বুঝলে? দিয়া তাড়াতাড়ি ফিরবে, আমার আবার কাজে যেতে হবে। দিয়ার সাথে বের হয়ে জিজ্ঞেস করলাম, ছেলেটা খুব ভালো, প্রেমের বিয়ে নাকি? বাবা মায়ের পছন্দের, তবে আমাকে খুব বিশ্বাস করে। ইস, তোকে তো একটা কথা বলাই হলো না। কি? তোর বউয়ের নামটা যেন কি? দিয়ার মুখ থেকে বউ শব্দটা শুনে দাঁড়িয়ে গেলাম। আকাশ পানে তাকিয়ে শুধু বললাম, আমার কপাল থেকে সব সুখ তুলে নিলে আর কত কষ্টে বাঁচবো। তিলে তিলে এখন শেষ হয়ে যাচ্ছে আমি। আমার যে একটা বউ ছিল আমি এটাও জানি না, ভুলে গেছি। মন খারাপ করলি? আমি চোখের পানি মুছে বললাম, মন খারাপ করবো কেন? তবে এখন শুধু আফসোস করি যে আমার জীবন থেকে এতগুলো বছর হারিয়ে গেল। এক কথা আর কতবার বলবি? বাদ দে, তোর বউয়ের নামটা বললি না যে? আদিবা। ও, আদিবা চৌধুরী, ইনি হলো সেই মেয়ে। আমি ভাবতেও পারিনি এটাই সেই মেয়ে। বুঝলাম না তোর কথা মানে। হাসপাতালে গেলেই সবকিছু বুঝতে পারবি। দিয়ে একটা হেল্প করবি? চেষ্টা করব। কিছু টাকা দিবি আমাকে ব্যবসা করার মতো? তবে আমি একা পারবো না, তুইও আমার সাথে শেয়ার থাকবি। গ্রাম এলাকায় আবার ব্যবসা? জেলে বসে বসে এসব চিন্তা করলি বুঝি? তবে যদি আমাকে লাভ দেখাতে পারিস তাহলে আমি তোর ভাইয়ের সাথে এ বিষয়ে কথা বলবো। এখন তুই গিয়ে সিরিয়াল কেটে লাইনে দাঁড়িয়ে থাক, আমি একটা কাজ শেষ করে আসছি। এই গ্রাম এলাকায় আবার সিরিয়াল? শহরের বড় ডাক্তার এসেছে এখানে আসার জন্য। আর সাবধান, আবার ঝামেলা করিস না। আমি জানি ঝামেলা হবে। আমি একটা কাজে যাব আর আসব, সে পর্যন্ত অপেক্ষা কর। দিয়ে আর কিছু না বলে চলে গেল। আমি হাসপাতালের ভিতরে যেতেই একটা ছেলে এসে বলল, কি ভাই, সিরিয়াল লাগবে নাকি? লাগবে। ছেলেটা একটা কাগজ দিয়ে বলল, আপনি 10 নম্বর সিরিয়ালে আছেন, কিছুক্ষণ বসেন, আপনাকে পরে ডাকা হবে। আমি পাশের একটা চেয়ারে গিয়ে বসলাম। ইস, আমার সেই পিচ্ছে আদিবা হয়তো ডাক্তার হয়েছে। আচ্ছা, ওকে ডাক্তার হয়েছে নাকি এই পড়াশোনা ছেড়ে দিয়েছে কি জানি। বহুদিন পর আমার আদিবার কথা মনে পড়ছে। কত বছর হয়ে গেল দেখি না। হয়তো এখন আগের থেকে বড় হয়েছে, কিন্তু আমার মতো একজন খুনিকে ও মেনে নেবে না। কি কপাল আমার, নিজের মায়ের খুনের দায়ে জেলে থাকতে হয়েছে আমাকে। বসে বসে এসব চিন্তা করছি, তখন সেই ছেলেটা এসে বলল, আপনি এখন ভিতরে যেতে পারেন। চেয়ার থেকে উঠে ডাক্তারের চেম্বারে গেলাম। ভিতরে গিয়ে দরজার কাছে ধপ করে আমি দাঁড়িয়ে গেলাম। টেবিলের সামনে সুন্দর করে লেখা আছে, ডাক্তার আদিবা চৌধুরী। হ্যাঁ, এটাই আমার বিয়ে করা বউ। আগে থেকে কতটা সুন্দর হয়েছে, হালকা একটু মোটা হয়েছে। কতদিন পর দেখলাম আমি। তবে কি আমার বউ ডাক্তার হয়েছে? এই যে মিস্টার, এখানে দাঁড়িয়ে না থেকে ভিতরে এসে বসে সমস্যা বলেন। আপনার মতো আমার আরও অনেক রোগী পড়ে আছে, ওদের দেখতে হবে আমার। আমি ধীরে ধীরে হেঁটে আদিবার সামনে চেয়ারে বসলাম। তাহলে দিয়া এখন আদিবার কথাই বলছিল আমাকে। তবে আদিবা হয়তো আমার মুখে দাঁড়িয়ে থাকার কারণে আমাকে চিনছে না। আদিবা কলম হাতে নিয়ে বলল, আপনার নাম? নাম বললে বের করে দেবেন, এর থেকে বরং এভাবেই চিকিৎসা করে দেন আমাকে। নাম না জানলে আমি কিভাবে আপনার চিকিৎসা করব? ফালতু সময় নষ্ট করতে এসেছে। কই থেকে আসে যে পাগল ছাগল বুঝি না। জি, আমার নাম আবির ইসলাম। আমার নামটা শুনেই আদিবার হাত থেকে কলমটা পড়ে গেল। ও এক নজরে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো এটা ভাবছে আমি বেঁচে আছি কিভাবে। হয়তো আদিবা এখন আমাকে দেখে কান্না করে দেবে। আর কান্না করবে না কেন? এতদিন পর আমি ফিরে আসছি, আবেগময় মুহূর্ত হবে এটা। আদিবা চিৎকার দিয়ে বলল, লম্পটের বাচ্চা, তুই এখানে কিভাবে আসলি? তোর মতো খুনির সাহস হলো কিভাবে এখানে আসার, তাও আবার আমার হাসপাতালে? সেই ছেলেটা দৌড়ে এসে বলল, কি হয়েছে ম্যাডাম? আদিবা দাঁড়িয়ে চোখ মুখ লাল করে বলল, এই ছেলে ওর মাকে খুন করেছিল আর আজকে জেল থেকে পালিয়ে এসেছে। তোর মতো ছেলেকে তখন আমার বিয়ে করাই বড় ভুল ছিল। ছোট ছিলাম তখন বুঝি নাই। তাড়াতাড়ি পুলিশ ডেকে আনো, ওকে পুলিশের হাতে তুলে দিতে হবে, নইলে আবার কখন কাকে খুন করে ফেলে এর কোনো বিশ্বাস নেই। দরজা ঠেলে দিয়ে ভেতরে ঢুকে বলল,
পুলিশ ডাকতে হবে না। বলেন কি হয়েছে ডাক্তার ম্যাডাম? এই ছেলে থানা থেকে পালিয়ে এসেছে, আপনি ওকে নিয়ে যান। দিয়া আমার দিকে তাকিয়ে বলল, তোকে তো আমার মারতে ইচ্ছে করছে এখন। এই মেয়েকে কিভাবে বিয়ে করতে পারলি? যেখানে আমি বেস্ট ফ্রেন্ড হয়ে তোকে বিশ্বাস করেছি, সেখানে ও তোকে বিশ্বাস করতে পারে না। ছি ছি, মরে যেতে পারিস না তুই? মুখ সামলে কথা বলেন দিয়া। সরি ম্যাডাম, আমি আপনাকে কিছু বলিনি। আমি ওর বউকে বলেছি। আর হ্যাঁ, ও সাজা ভোগ করেই বের হয়েছে। কিন্তু আপনি ব্যবহার ভালো করেননি ম্যাডাম। ছেলেটা বিনা কারণে এতদিন মাটির নিচে আয়নাঘরে বন্দি ছিল। তবে আমি এইটুকু বলতে পারি, ও নির্দোষ। কিন্তু আপনি আজকে বড় ডাক্তার হয়েছেন, টাকা পয়সা আছে, নামদাম আছে, কত ছেলে আপনার পিছনে ঘুরবে। কিন্তু আমাদেরও টাকা পয়সা কম না ম্যাডাম। তাই বলে বেস্ট ফ্রেন্ডকে ভুলে যাব এমন মন মানসিকতা নাই আমাদের। এখন কি এখানে দাঁড়িয়ে থাকবি নাকি যাবি? দিয়া আমার হাত ধরে টেনে বের করলো। বাড়ি গিয়ে চেয়ারে বসে চুপচাপ কান্না করতে লাগলাম। জীবন থেকে সবকিছু হারিয়ে এখন নিঃস্ব হয়ে গেছি। হারানোর মতো আর কিছু নাই এখন আমার। সবাই তাকিয়ে দেখছে আবির, চল এখান থেকে। আমার কপালটা খারাপ। এক্সকিউজ মি স্যার, আপনি আমার সাথে চলেন, আপনাকে অন্য কেউ দেখবেন। ছেলেটার কথা শুনে দিয়া বলল, চল ভিতরে। আর এই নিয়ে কান্না করিস না, সবকিছু তো জীবন থেকে চলে গেছে। এই গেলে আর এমন কি হবে? আমি ডাক্তার দেখিয়ে আসছি, তুই বাসায় যা, নইলে সুমন আবার রাগ করবে। তোকে ছেড়ে গেলে তুই ঝামেলা করবি। চল তাড়াতাড়ি কাজ শেষ করে বিদায় হই। ঝামেলা করবো না। পাক্কা তো? হুম। এটা রাখ, আর আমি ডাক্তারের সাথে কথা বলবো। নে, তোর কাছ থেকে টাকা রাখবে না, আমি দিয়ে দিব। এখন আমি গেলাম। দিয়া পাশ থেকে কিছু টাকা বের করে আমার পকেটে দিয়ে চলে গেল। আমি উঠে আরেক চেম্বারে গেলাম।